কতদিন আর কতদিন নিজের পরিচয় এভাবে লুকিয়ে এই অবহেলা সয়ে যাব আমি? মানুষ কি সত্যি শুধু বাইরের পোশাক দেখে বিচার করে? তপ্ত দুপুরের সূর্যটা আজ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ওপর আগুনের হোলকা ঢালছে। তপ্ত রোদে পুড়ে কালো হয়ে যাওয়া অয়ন জরাজীর্ণ একটা কাঠের বেঞ্চে বসে বিড়বিড় করে কথাগুলো বলছিল। ওর পরনে একটা অতি সাধারণ পুরনো ছাই রঙের শার্ট, যার কলারটা ঘামে ভিজে চামড়ার সাথে লিপটে আছে। পায়ে একজোড়া স্যান্ডেল, যা এতবার ছিঁড়েছে যে এখন তালি দেওয়ারও জায়গা নেই। চোখের চশমাটা পুরনো আমলের মোটা ফ্রেমের, যার এক পাশের ডাটি ভাঙা বলে সরু কঞ্চি দিয়ে আটকে রাখা হয়েছে। চারপাশের ঝকঝকে আধুনিক ছেলে মেয়েদের ভিড়ে তাকে আসলেই বড্ড বেমানান লাগে। কেউ দেখলে ভাবতেই পারবে না এই ছেলেটির আঙুলের ইশারাতেই দেশের স্টক মার্কেট মুহূর্তেই ওলটপালট হয়ে যেতে পারে। অয়ন আজ 3টে বছর ধরে এই ক্যাম্পাসে সবার কাছে হাসির পাত্র। কেউ তাকে নিয়ে প্রকাশ্য রাজপথে ট্রল করে, কেউ আবার তার পাশ দিয়ে যাওয়ার সময় নাকি দামি রুমাল চেপে ধরে যেন তার শরীর থেকে কোনো পচা দুর্গন্ধ আসছে। অয়ন সব দেখে সব শোনে, কিন্তু প্রতিবাদ করে না। তার এই নীরবতাকেই সবাই তার দুর্বলতা ভেবে নেয়। বাবা বলেছিলেন, মানুষের আসল রূপ দেখতে হলে একদম নিচ থেকে দেখতে হয়। যখন তোমার হাতে কিছু থাকবে না, তখনই তুমি চিনতে পারবে কে তোমার আপন আর কে তোমার পর। কিন্তু নিচ থেকে দেখতে গিয়ে যে আমি নিজেই সবার পায়ের তলায় পিষ্ট হচ্ছি বাবা। আজ যেন দরজার বাঁধ ভেঙে যাচ্ছে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে ওর পুরনো প্লাস্টিকের নীল রঙের ফাইলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ওর চোখের কোণে এক চিমটি জল চিকচিক করছে, যা ও অতি কষ্টে চোখের পাতায় আটকে রেখেছে। গত 3 বছর ধরে এই ক্যাম্পাসে ও কেবল খ্যাত, গরিব, ফকির আর মিসকিন গালিটাই শুনে এসেছে। ক্লাসের পেছনের বেঞ্চে ওর বসাটা প্রায় নির্ধারিত হয়ে গেছে, কারণ সামনের দিকে বসলে তথাকথিত বড়লোকদের স্ট্যান্ডার্ডে আঘাত লাগে। অথচ ওর আসল পরিচয় জানলে এই ভার্সিটির ভিসি থেকে শুরু করে শহরের বড় বড় রাগবোয়ালরাও ওর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতো। অয়নের মনে পড়ছে সেই রাতের কথা, যেদিন সে কোটি টাকার ল্যাম্বরগিনি গ্যারেজের এক কোণে ঢেকে রেখে একটা অতি সাধারণ বাসে করে এই শহরে পা রেখেছিল। সে চেয়েছিল এমন এক জীবন যেখানে মানুষ তাকে তার টাকার জন্য নয়, বরং তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসবে। কিন্তু 3 বছরে সে বুঝে গেছে এই সমাজ কেবল মোড়ক চেনে, ভেতরের মানুষটাকে দেখার চোখ কারোরই নেই। এই রে, এই ফকিরের বাচ্চা, তোকে কতবার বলছি আমাদের ডিপার্টমেন্টের সামনে এই ছায়াযুক্ত সিঁড়িতে বসবি না? জায়গাটা তুই বসলে কেমন নোংরা আর অপয়া হয়ে যায়। উঠে যায় এখান থেকে। ঋতু এই ক্যাম্পাসে সবথেকে দাম্ভিক আর অহংকারী মেয়ে। তার বাবা শহরের নামকরা ব্যবসায়ী। ঋতুর পেছনে সবসময় একদল চাটুকার বন্ধু বান্ধব ঘুরঘুর করে। দামি পারফিউমের তীব্র গন্ধে চারপাশের বাতাস ভারী করে সে অয়নের সামনে এসে দাঁড়ালো। ঋতুর পরনে লাখ টাকার পোশাক, হাতে লেটেস্ট মডেলের আইফোন। সে অয়নের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন কোনো নর্দমার কীট দেখছে। অয়ন ধীর লয়ে মাথা তুলে ঋতুর দিকে তাকালো। ঋতু জানে না যে অয়নের বাবা চাইলে তার বাবার পুরো বিজনেস সাম্রাজ্য 1 ঘন্টায় কিনে নিতে পারেন, কিন্তু অয়ন এখনও তার ছদ্মনাম ধরে রেখেছে। সে আজ কেবল এক তুচ্ছ ছাত্র। সিঁড়িটা তো সরকারি সম্পত্তি ঋতু, এখানে বসার অধিকার সবার আছে, তাই না? আমি তো তোমাদের ক্লাসরুমে ঢুকে পড়িনি, খোলা আকাশের নিচেই বসছি। অয়নের কণ্ঠস্বর একদম শান্ত, নিচু গ্রামের ধাঁধা। কিন্তু এই শান্ত স্বরে ঋতু যেন অপমানের চরম সীমা খুঁজে পেল। তার কাছে এই সাধারণ ছেলেটার পাল্টা কথা বলাটাই এক বড় অপরাধ। ঋতু হঠাৎ নিচু হয়ে অয়নের হাত থেকে তার ফাইলটা হ্যাচকা টানে কেড়ে নিল। তারপর অয়ন কিছু বুঝে ওঠার আগেই ফাইলটা ছুঁড়ে ফেলে দিল পাশের
কাদাটে ড্রেনের কিনারে। অয়নের অতি কষ্টে করা অ্যাসাইনমেন্টের পাতাগুলো ধুলো আর কাদার ছোঁয়ায় বিবর্ণ হতে শুরু করলো। ঋতুর বন্ধুরা অট্টহাসিতে ফেটে পড়ল। অধিকারের কথা বলিস না একদম। তোর মতো মানুষ থাকলেই ভার্সিটির আভিজাত্য নষ্ট হবে। যা এখান থেকে, গিয়ে কোনো ডাস্টবিনের পাশে বা ফুটপাতে বস। তোর এই ঘামের গন্ধে আমার দামে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। এই গরিবগুলো কেন যে পড়াশোনার শখ করে? বাপের তো রিক্সা চালানোরও মরদ নেই, তাই ছেলেকে পাঠিয়েছে মানুষের দয়ায় আর অপমান গিলতে। অয়ন কোনো শব্দ করল না। সে নিঃশব্দে সিঁড়ি থেকে নেমে গিয়ে কাদা আর ধুলো থেকে ফাইলটা তুলে নিল। তার শার্টের হাতায় কাদার দাগ লেগে গেছে। চারপাশে গোল হয়ে দাঁড়ানো ছাত্রছাত্রীরা কেউ এগিয়ে এলো না, বরং অনেকে মোবাইলে ভিডিও করেছে আর হাসছে। অয়ন শান্ত চোখে একবার ঋতুর দিকে তাকালো। সেই দৃষ্টিতে আজ আর ঘৃণা নেই, আছে এক গভীর করুণা। ঠিক সেই মুহূর্তে ওর পকেটে থাকা পুরনো স্ক্রিন ফেটে যাওয়া বাটন ফোনটা কেঁপে উঠল। এই ফোনটা সে কেবল তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ সোলাইমান চাচার সাথে কথা বলার জন্য ব্যবহার করে। অয়ন ফোনের স্ক্রিনে নামটা দেখে ভিড় থেকে একটু সরে গিয়ে ফোনটা কানে দিল। হ্যাঁ বলো সুলেমান চাচা, সব ঠিক আছে তো? ওপাশে থাকা লোকটির কথা শুনে অয়নের শান্ত চেহারাটা এক মুহূর্তেই পাল্টে গেল। ওর চোয়ালের হাড় শক্ত হয়ে উঠল। চোখের মনি দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে গেল। ওপার থেকে খবর এলো অয়নের বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে এবং তাদের পারিবারিক বিজনেস গ্রুপে বড় ধরনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। সোলাইমান চাচা কান্নাকাটি করে বলছেন যে এখন আর সময় নেই, অয়নকে এখনই ফিরে আসতে হবে তার রাজ সিংহাসনে। অয়নের পুরো শরীরের ভঙ্গি এক সেকেন্ডে বদলে গেল। যে ছেলেটি কিছুক্ষণ আগে অপমানে নয়েছিল সে এখন এক অজানা তেজে সোজা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে এখন আর সেই লাজুক খ্যাত ছেলেটি নেই, বরং তার জায়গায় জেগে উঠেছে এক রহস্যময় গম্ভীর পুরুষ। সময় হয়ে গেছে চাচা, অনেক সহ্য করেছে আর নয়। যারা নিচতলার মানুষকে মানুষ মনে করে না তাদের এবার বাস্তবতা শেখানো দরকার। আমার গাড়িটা নিয়ে এখনই ভার্সিটির মেইন গেটে আসো। আর শোনো, এখন থেকে কেউ জানবে না আমি কোথায় যাচ্ছি। আজ বিকেলেই আমি হেড অফিসে আসছি, সব ফাইল রেডি রাখো। ফোনটা পকেটে রেখে অয়ন ধীর পায়ে ঋতুর সামনে গিয়ে দাঁড়ালো। ঋতু তখনও হাসাহাসি করছিল, কিন্তু অয়নের চোখের দিকে তাকিয়ে তার হাসিটা মুখেই জমে গেল। অয়নের চোখে এখন এক অন্যরকম আভিজাত্য আর তেজ, যা ঋতু আগে কখনো দেখেনি। অয়ন কোনো গালি দিল না, কেবল শান্ত গলায় একটি কথা বলল। ঋতু, আজ থেকে তোমার এই অহংকারের পতন শুরু হলো। মনে রেখো, উপর থেকে নিচে পড়তে খুব বেশি সময় লাগে না। ঋতু কিছু বলার আগেই অয়ন গটগট করে হাঁটতে শুরু করলো ভার্সিটির মেন গেটের দিকে। তার হাঁটার ভঙ্গিতে এখন এক রাজকীয় দাপট। গেটের বাইরে ধুলো উড়িয়ে একটা কুচকুচে কালো দামি ব্র্যান্ডের গাড়ি এসে থামলো। চারজন কালো স্যুট পরা সুঠাম দেহের মানুষ গাড়ি থেকে নেমে মাথা নিচু করে দরজার কাছে দাঁড়িয়ে রইল। ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল এই রাজকীয় সজ্জার দিকে। তারা ভাবতেও পারেনি যে সে খ্যাত ছেলেটি আজ এই গাড়ির মালিক হতে পারে। অন গাড়িতে ওঠার আগে শেষবারের মতো একবার কার্জন হলের দিকে তাকালো। তার পরিচয় এখন এক বিরাট রহস্য হয়ে পুরো ক্যাম্পাসের বাতাসে ভাসতে লাগলো। কালো কাঁচ ঢাকা দামি গাড়িটা যখন ক্যাম্পাসের গেট দিয়ে ধুলো উড়িয়ে বেরিয়ে গেল, তখন ঋতু আর তার বন্ধুরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। ঋতুর বুকটা কেন যেন অজানা এক ভয় কাঁপছে। ওই গাড়ির লোগোটা ওর খুব চেনা। ওটা পৃথিবীর অন্যতম দামি ব্র্যান্ড, কিন্তু ওই ছেঁড়া শার্ট পরা অয়ন ওই গাড়িতে কিভাবে উঠল? সে কি তবে কোনো বড় অপরাধী, নাকি অন্য কোনো কিছু? ওদিকে গাড়ির ভেতরে অয়ন তখন এসির হিমেল হাওয়ায় চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। তার পাশে সোলাইমান চাচা অত্যন্ত বিনয়ের সাথে বসে আছেন। সুলাইমান চাচা, বাবার অবস্থা এখন কেমন? ডাক্তার ঠিক কি বলছেন? আমাকে সবটা খুলে বলো, কোনো কিছু লুকাবে না।
বড় সাহেবের অবস্থা এখন স্থিতিশীল দাদামণি, কিন্তু আপনার অনুপস্থিতিতে কোম্পানির কিছু বোর্ড মেম্বার খুব বেশি লাফালাফি শুরু করেছে। বিশেষ করে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ললিত চৌধুরী আমাদের বড় প্রজেক্টটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনার বাবা চান আপনি এখনই ডিরেক্টরের চেয়ারে বসুন। লতিফ চৌধুরী, নামটা খুব চেনা চেনা লাগছে। এই লোকটাই কি সেই ঋতু চৌধুরী বাবা, যে আজ আমার ফাইলটা ড্রেনে ছুঁড়ে ফেললো? অয়নের কণ্ঠে এক ধরনের শীতলতা। সে জানে প্রতিশোধ নেওয়ার থেকে বিচার করা বেশি কঠিন। সোলাইমান চাচা মাথা নিচু করে সম্মতি দিলেন। অন জানালার বাইরে তাকিয়ে শহরের যান্ত্রিকতা দেখতে লাগলো। তার মনে পড়ছে গত 3 বছরের কথা। কত রাত সে মেসে না খেয়ে থেকেছে, কতদিন ছেঁড়া জুতা নিয়ে মাইলের পর মাইল হেঁটেছে, শুধু এটা দেখতে যে অভাবী মানুষের সাথে এই শহর কেমন আচরণ করে। চাচা, গাড়িটা আমার অফিসের সামনে থামাও। তবে শোনো, আমি এখনই সবার সামনে নিজের আসল নাম পরিচয় প্রকাশ করতে চাই না। আমি চাই না কেউ জানুক যে অয়ন আর এই কোম্পানির হবু মালিক একই ব্যক্তি। আমি ছদ্মবেশে কাজ করতে চাই। কিন্তু কেন দাদামণি? আপনার উপর তো হামলা হতে পারে। আপনার নিরাপত্তা আমাদের কাছে সব থেকে বড়। যারা আমাকে ক্ষেত বলে চেনে, তারা যেন আমাকে অভাবেই চেনে। আমি দেখতে চাই লতিফ চৌধুরী আর তার মেয়ে কত দূর পর্যন্ত যেতে পারে। আমার জন্য সাধারণ একটা কেবিন রেডি করো। আমি সেখানে বসে সব ফাইল চেক করব। আমার পরিচয় থাকবে শুধু আপনার আর বাবার পার্সোনাল সেক্রেটারি হিসাবে। বাকি সবার কাছে আমি একজন নতুন নিয়োগ পাওয়া অফিসার। গাড়িটা এসে থামল শহরের সব থেকে উঁচু এবং রাজকীয় ভবনের সামনে। অয়ন গাড়ি থেকে নামার আগে তার পুরনো চশমাটা আবার চোখে দিল। শার্টের হাতাটা একটু গুটিয়ে নিল যেন তাকে সাধারণ চাকরিজীবীর মতো দেখায়। সে যখন ভবনের ভেতরে ঢুকছিল তখন রিসিপশনে থাকা সুশ্রী মেয়েটি তাকে তাচ্ছিল্য চোখে দেখল। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? এখানে কুরিয়ার সার্ভিসের লোক, পিছনের গেট দিয়ে ঢুকেন। এটা মেইন গেট, বুঝলেন? আমি কুরিয়ারের লোক নই। আমি আজ থেকে এখানে জয়েন করেছি। আমার নাম অয়ন। রিসিপশনে হাসলো, পাশের সিকিউরিটি গার্ডকে ইশারা করে বলল, দেখো অবস্থা, আজকালকার পিয়নগুলো নিজেকে অফিসার ভাবে। অয়ন কিছুই বলল না। সে জানে এই ভবনের প্রতিটি ইট তার বাবার রক্তঘামে তৈরি। সে সোজা লিফটে উঠে নিজের জন্য নির্ধারিত গোপন কেবিনে চলে গেল। কয়েক ঘন্টা ফাইল ঘাটার পর অয়ন দেখল ঋতুর বাবার কোম্পানি তাদের সাথে 500 কোটি টাকার একটা চুক্তির জন্য হন্য হয়ে ঘুরছে। অয়ন মুচকি হাসল। সুলাইমান চাচা, লতিফ চৌধুরীকে কি আজ দেখা করার সময় দেওয়া হয়েছে? আমি শুনেছি সে আজ অফিসে আসার কথা। জি দাদামণি, তিনি গত 1 ঘন্টা ধরে ওয়েটিং রুমে বসে আছেন। তাকে কি ভিতরে পাঠাবো? না, এখনই না। তাকে আরও 1 ঘন্টা বসিয়ে রাখো। আর তার মেয়ে ঋতু যদি সাথে থাকে তবে তাকে আমার কেবিনের সামনে নিয়ে আসো। বলো যে বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে হবে। আমি দেখতে চাই সে এখানে এসো সে একই অহংকার দেখায় কিনা। কিছুক্ষণ পর কেবিনের দরজায় টোকা পড়ল। ঋতু ভেতরে ঢুকলো। তার পরনে এখনো সেই ভার্সিটির পোশাক, কিন্তু তার চোখে মুখে এখন বিরক্তির ছাপ। সে কেবিনের ভেতর অন্ধকারের মতো দেখে ভ্রু কুচকালো। অয়ন চেয়ারটা ঘুরিয়ে পিছনের দিকে মুখ করে বসে আছে, যাতে ঋতু তার মুখ দেখতে না পায়। এক্সকিউজ মি, আপনি কি এই কোম্পানির বড় সাহেবের বিয়ে? আমার বাবা তৌফিক চৌধুরী বাইরে বসে আছেন। আপনাদের সাহস তো কম না, একজন নাম করা বিজনেসম্যানকে এভাবে বসিয়ে রেখেছেন। জানেন উনি কে? আপনার বাবাকে সেটা আমরা জানি বলেই তাকে বসিয়ে রাখা হয়েছে। আর আপনি এখানে কার অনুমতি নিয়ে ঢুকছেন? শাট আপ! কার অনুমতি মানে? আমরা এখানে কোটি কোটি টাকার বিজনেস করতে এসেছি। আপনাদের মতো ছোটোখাটো কর্মচারীর সাথে কথা বলার সময় আমার নেই। আপনার বসকে ডাকুন। আর শোনেন, এই রুমটা তো অন্ধকার কেন? লাইট জ্বালান। অন্ধকারের সাথে আমার পুরনো বন্ধুত্ব ঋতু। আপনি যেমন আলোতে থাকতে ভালোবাসেন, আমি তেমন আড়ালে থাকতে ভালোবাসি। তা আপনার বাবা কি জানেন যে তার কোম্পানি এখন দেউলিয়া হওয়ার পথে? আর সেই কোম্পানি বাঁচাতে আজ সে আমাদের দয়া ভিক্ষা করতে এসেছে। ড্যাম ইট! আপনি কি আজে বাজে বকছেন? আমাদের কোম্পানির দেউলিয়া হবে কোন দুঃখে? আপনি হয়তো চেনেন না আমার বাবার ক্ষমতা কতটা, সেটা আপনাকে বুঝিয়ে দেব আমি।
অয়ন এবার ধীরে ধীরে চেয়ারটা ঘোরালো, কিন্তু সে তার মুখ একটা মাস্ক পরে নিয়েছে এবং চোখের চশমাটা খুলে রেখেছে। ঋতু তাকে চিনতে পারল না, কিন্তু কণ্ঠস্বরটা কেন যেন খুব পরিচিত মনে হলো। ক্ষমতা তো অস্থায়ী জিনিস ঋতু, আজ আছে কাল নেই। আপনার বাবাকে বলুন এই চুক্তিতে আমি সই করব না, যতক্ষণ না তিনি গত কয়েক বছরে যাদের অপমান করেছেন তাদের কাছে ক্ষমা না চান। আপনি পাগল হয়ে গেছেন? আমার বাবা ক্ষমা চাইবে কার কাছে? আপনাদের মতো সাধারণ কর্মচারীর কাছে? আপনি জানেন না আজ ভার্সিটিতে আমি একটা ছেলের সাথে কি করেছি? ওইরকম হাজারটা ফকিরকে আমরা প্রতিদিন পায়ের তলায় পিষি, তাদের কাছে ক্ষমা চাইবো? অসম্ভব। তবে বিজনেসটা অসম্ভব। আপনি এখনই বেরিয়ে যেতে পারেন। আর শুনেন, আপনার বাবার যে শেয়ারগুলো বাজারে আছে সেগুলো আজ বিকালের মধ্যে আমরা কিনে নিচ্ছি। কাল থেকে আপনার বাবা আর এই কোম্পানির মালিক থাকবেন না। আপনি আপনি ভয় দেখাচ্ছেন? আপনি একজন সামান্য কর্মচারী হয়ে এত বড় কথা বলছেন কোন সাহসে? আপনার মানিক চাকলে আপনাকে কালকেই চাকরি থেকে বের করে দিবে। আমার মালিকের চিন্তা আপনাকে করতে হবে না, আপনার চিন্তা আপনি করুন। এখন বিদায় হন, আমার অনেক কাজ আছে। ঋতু রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল। সে ভাবতেও পারছে না যে পর্দার আড়ালে বসে থাকা এই লোকটাই সেই অয়ন, যাকে সে সারাদিন অপমান করেছে। ঋতু বেরিয়ে যাওয়ার পর অয়ন তার মাস্কটা খুলে টেবিলের উপর রাখল। তার চোখে এখন আগুনের আভা। খেলা তো মাত্র শুরু হলো ঋতু। কাল যখন তুমি ভার্সিটিতে যাবে তখন দেখবে তোমার পায়ের নিচে মাটি সরে গেছে। আমি দেখব টাকা ছাড়া তোমার ওই রূপ আর অহংকারের মূল্য কতটুকু। চাচা, জি দাদামণি, আদেশ করুন। লতিফ চৌধুরীকে ভেতরে পাঠান, তবে তাকে বলবেন আমি তার সাথে কোনো কথা বলবো না। তাকে শুধু একটা চিঠি ধরে দেবেন, যেখানে লেখা থাকবে আপনার পতন শুরু। অয়ন জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকালো। রোদ পড়ে আসছে। গোধূলির আলোয় শহরটা যেন অন্যরকম লাগছে। সে জানে এই রহস্য বজায় রাখা তার জন্য কঠিন হবে, কিন্তু সে চায় এই সমাজ দেখুক যাকে তারা অবজ্ঞা করে তার হাতেই আসলে সবার নিয়ন্ত্রণ। নিজের পরাজয় আসন্ন যেন মানুষের আস্ফালন কি কমছে না। ঋতু চৌধুরী, তোমার এই দম্ভ আজ কার্জন হলের এই দেওয়ালগুলোকেও লজ্জিত করছে। সকালের স্নিগ্ধ রোদে যখন ক্যাম্পাস মুখরিত, ঠিক তখনই একটি ধবধবে সাদা BMW অ্যারোগেন্টভাবে ব্রেক কষল। গাড়ি থেকে নামল ঋতু, যার প্রতিটি পদক্ষেপ অহংকার ঝরে পড়ছে। সে অয়নকে দেখে উপহাসের হাসি হাসল। কিরে ফকির, কাল তো তোকে অনেক কথাই শুনিয়েছিলাম, ভেবেছিলাম লজ্জা থাকলে আর ক্যাম্পাসের মুখও দেখবি না, কিন্তু তোর চামড়া তো দেখছি গুন্ডারের চেয়েও মোটা। ধুলোবালি মেঘে আবার চলে এসেছে আমাদের চোখ পচাতে। এই এই ছেঁড়া শার্ট আর তালি দেওয়া ফাইল কি তোকে বংশের পরিচয়? পোশাক দিয়ে যদি বংশ চেনা যেত ঋতু, তবে পশুর গায়েও তো দামি চামড়া থাকে, তাই বলে কি তারা মানুষ হয়ে যায়? মানুষের পরিচয় তার ব্যবহারে, যেটা তোমার ভিতরে খুঁজলেও পাওয়া যাবে না। বড় বড় কথা বলিস না, তোকে দেখলেই না আমার গা ঘিন ঘিন করে ওঠে। কাল এক অফিসারের পাল্লাই পড়ে না মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে। এখন সব ঝাল তোর ওপর ছাড়বো। এই যে সবাই দেখ, এই হলো আমাদের ভার্সিটির সব থেকে বড় আবর্জনা, যেটা ঠিক মতো ঠিকমতো খেতেই পায় না। সাজ আমাকে নীতি কথা শোনাচ্ছে। ঋতুর চিৎকারে আশেপাশে লোক জমে গেল। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে নেমে এলো মায়াবী চেহারার একটি মেয়ে। তার নাম নীলা। নীলার কাঁধে ঋতুর ভারী লেদার ব্যাগ, হাতে পানির ফ্লাক্স আর ঋতুর মেকআপ বক্সের একটা ছোট্ট ব্যাগ। সে খুব কুণ্ঠা নিয়ে ঋতুর পাশে এসে দাঁড়ালো। ঋতু, প্লিজ শান্ত হ। কেন তুই শুধু শুধু ওই ছেলেটাকে বকছিস? ও তো নিজের পথেই যাচ্ছিল, তুই কেন ওকে সবার সামনে এভাবে ছোট করছিস? এটা ঠিক না রে, মানুষ এভাবে অন্য মানুষকে অপমান করতে পারে না। ওই নীলা, তোর সাহস তো কম না? আমার কেনা নুন খেয়ে তুই এখন আমারই ওপর কথা বলছিস? এই ফকিরের বাচ্চাটা তুই আমাকে আটকাছিস? ভুলে যাস না, আমার বাবা না থাকলে তোকে আজ রাস্তায় ভিক্ষে করতে হতো। তোর মতো একটা আশ্রিতার মুখে না নীতি কথা মানে না। মুখ বন্ধ করে পেছনে দাঁড়া। ঋতু, তোমার রাগ আমার ওপর। এই মেয়েটিকে মাঝখানে টানছো কেন? সে তো কেবল সত্যিটাই বলছে। তোমার মতো নিচু মানসিকতার মেয়ের মুখে আভিজাত্যের কথা মানায় না।
তোরা দুজন কি হাত মিলিয়েছিস নাকি? নীলা, তুই কি এই ফকিরের প্রেমে পড়েছিস? ওর সাথে কি তুইও ডাস্টবিনে সংসার করতে চাস? যা না, ওর ছেড়ে শার্ট ধরে ঝুলে থাক। তোকে তো আসলে ওর পাশটাই মানায়। দুজনেই সমান স্তরের নোংরা। দামি ব্যাগটা আমার হাতে দে, তুই এই ফকিরের হাতে হাত থেকে ঘুরে বেড়া যা। তুই ভুল বুঝছিস ঋতু। আমি কেবল মানুষ হিসেবে দাঁড়িয়েছি। একটা মানুষকে এভাবে অপদস্থ করা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। অয়ন ভাই তো তোর কোনো ক্ষতি করেনি, দয়া করে ওকে ছেড়ে দে। অয়ন ভাই? বাহ, নামও মুখস্থ হয়ে গেছে। শোন নীলা, আজ বাড়ি চল, তোকে আজ আমি মজা দেখাবো। আর এই ফকির, আজ বিকেলের মধ্যে যদি আমার বাবা ওই বড় কোম্পানির ডিলটা পেয়ে যায়, তবে তোকে ইউনিভার্সিটি থেকে না ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। মনে রাখিস আমার বাবার ক্ষমতা কতটুকু। তোমার বাবার ক্ষমতা কতটুকু সেটা আজ বিকালেই তুমি টের পাবে ঋতু। তবে মনে রেখো, নীলার মতো একটা পবিত্র মনের মেয়েকে অপমান করে তুমি নিজের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছ। নীলা, আপনাকে ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য। এই স্বার্থপর পৃথিবীতে আপনার মতো মানুষ এখনো আছে বলেই হয়তো সূর্য ওঠে। আপনি ক্ষমা করবেন অয়ন ভাই, ও আসলে ছোটবেলা থেকেই এমন। আপনি দয়া করে ওর কথা মেনে নেবেন না। অনেক হয়েছে হিরো আর হিরোইনগিরি। নীলা, পেছনে। আর অয়ন, তোকে শেষবারের মতো বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ, নাহলে জুতো পেটা করে তোর গায়ের ময়লা ছাড়াবো। জুতো পেটা করার জন্য জুতো জোড়া অবশিষ্ট থাকা চাই ঋতু। কালকের পর তোমার পায়ে দামি জুতো থাকবে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত। ভালো থেকো নীলা, খুব শীঘ্রই হয়তো আমাদের আবার দেখা হবে, তবে অন্য কোনো পরিচয়ে। অয়ন ধীর পায়ে হেঁটে গেটের দিকে চলে গেল। তার চোখে এখন আর দুঃখ নেই, আছে দৃঢ় প্রতিজ্ঞা। সে মনে মনে ঠিক করে নিল, ঋতুর বাবার সাম্রাজ্য ধ্বংসের খবরটা সে সবার আগে নীলাকেই জানাবে। কে এই নীলা? এই বিষাক্ত ঋতুর সাথে ওর কিসের সম্পর্ক যে ওকে এভাবে দিনের পর দিনই এই অমানসিক অপমান সয়ে যেতে হচ্ছে? ঋতু আর নীলা চলে যাওয়ার পর অয়ন আরও কিছুক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। ওর চোখের সামনে এখনো নীলার সেই করুণ কিন্তু দৃঢ় মুখটা ভাসছে। যে মেয়েটি ঋতুর বাড়ির আশ্রিতা হিসেবে পরিচিত, তার চাহনিতে এক অদ্ভুত আভিজাত্য লুকিয়েছিল। নীলার গলার স্বর, কথা বলার ধরন এবং ওর প্রতিবাদ করার মানসিকতা কোনো সাধারণ স্তরের মেয়ের মতো নয়। ঋতু ওকে যতবার অপমান করছিল, নীলার চোখে জল আসলেও ওর মেরুদণ্ড নুয়ে পড়েনি। না, কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। ঋতুর মতো একটা অহংকারী মেয়ে হুদাই কাউকে নিজের গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে আসে না, যতক্ষণ না সেখান থেকে ওর কোনো বড় স্বার্থ থাকে। নীলার এই চুপচাপ সব সহ্য করার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ লুকিয়ে আছে। ওর অ্যাটিটিউড আর ওর ধৈর্য বলে দিচ্ছে ও কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। অয়ন চারপাশে একবার তাকিয়ে দেখল কেউ ওকে লক্ষ্য করছে কিনা। তারপর পকেট থেকে ওর সেই পুরনো ফোনটা বের করলো। বাটন ফোন হলেও এটার ভেতরে এমন সব সফটওয়্যার ইনস্টল করা আছে যা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে হ্যাকিং বা তথ্য সংগ্রহ করা সম্ভব। অয়ন একটা বিশেষ নাম্বারে ডায়াল করলো। হ্যালো সুলাইমান চাচা, আমার একটা বিশেষ তথ্য লাগবে, খুব জরুরি। জি দাদামণি, হুকুম করুন, আমি শুনছি। আমাদের ভার্সিটির ঋতু চৌধুরী, যার বাবার সাথে ডিল নিয়ে কথা হচ্ছিল, ওর সাথে নীলা নামের একটা মেয়ে থাকে, যাকে ঋতু ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা আশ্রিত হিসেবে পরিচয় দিচ্ছে। এই নীলার ব্যাপারে আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ডিটেলস চাই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কেন ও ঋতুদের বাড়িতে আছে, এবং ঋতুর বাবা ওর সাথে কোনো অন্যায় করছে কিনা, সব কিছু। আমি এখনই আমার স্পেশাল টিমকে কাজে লাগাচ্ছি দাদামণি। 1 ঘন্টার মধ্যে আপনার কাছে সব রিপোর্ট পৌঁছে যাবে। কিন্তু হঠাৎ ওই মেয়ের উপর আপনার এত আগ্রহ কেন? কারণ এই প্রথম ইউনিভার্সিটিতে কেউ আমাকে মানুষ হিসেবে সম্মান দিয়েছে চাচা। যে মেয়েটি নিজের বিপদ যেন আমার জন্য লড়তে পারে, তার বিপদে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আর আমার কেন যেন মনে হচ্ছে লতিফ চৌধুরী এই মেয়েটার সাথেও বড় কোনো জালিয়াতি করে রেখেছে। তুমি জলদি খোঁজ নাও। ঠিক আছে দাদামণি, আমি এখনই দেখছি। আর শোনো, ঋতুর বাবার কোম্পানির উপর নজরদারি রাখার কথা বলেছিলাম যে, ওটা আরও কড়া করো। আজ বিকেলের মিটিংয়ে আমি যখন পৌঁছাবো তখন যেন লতিফ চৌধুরীর সব হাড়ির খবর আমার টেবিলে থাকে। নীলার বিষয়টিও সেই ফাইলের সাথে যুক্ত করবে। ফোনটা রেখে অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। ও এখন আর সেই অসহায় খ্যাত ছেলেটি নেই। ওর হাঁটাচলায় এখন বাঘের মতো ক্ষিপ্রতা।
সে মনে মনে ঠিক করে নিয়েছে যদি নীলার উপর কোনো অন্যায় হয়ে থাকে তবে ঋতুর পরিবারকে এর জন্য এমন মাসুল দিতে হবে যা তারা কল্পনাও করতে পারবে না। অয়ন লাইব্রেরির দিকে না গিয়ে সোজা পার্কিং এরিয়ার পেছনের নির্জন রাস্তার দিকে হাঁটা দিল। ঋতু, তুমি আমার সাথে যা করেছো তার জন্য হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু নীলার মতো একটা মেয়ের সরলতা নিয়ে তুমি যে খেলা খেলছো তার শেষ আমি নিজের হাতে করব। আজ বিকেলে লতিফ চৌধুরী যখন তার হবু বসের সামনে দাঁড়াবে তখন সে জানবে না যে সে বসই হলো তার মেয়ের তথাকথিত ফকির। আর নীলা, যদি আমার ধারণা সত্যি হয় তবে খুব শীঘ্রই তুমি এই বন্দিশালা থেকে মুক্তি পাবে। শহরের সব থেকে বড় দালান দ্য এম্পায়ার, এই ভবনের 52 তলায় যে অফিসটা আছে সেখান থেকে মূলত এই শহরের অর্ধেক ব্যবসার নিয়ন্ত্রণ করা হয়। আজ সেই অফিসের বাইরে লতিফ চৌধুরী তার ঘাম মোছার চেষ্টা করছেন। গত 20 বছর ধরে তিনি এই ব্যবসায় আছেন, কিন্তু আজ কেন যেন বুকটা কু ডাকছে। তিনি তার দামি ঘড়িটার দিকে তাকালেন, তারপর সোলাইমান সাহেবের দিকে ফিরলেন। সুলাইমান সাহেব, আপনার নতুন ডিরেক্টরকে আজ দেখা দিবেন? আমি এই শহরের অন্যতম বড় ব্যবসায়ী, অথচ আমাকে এইখানে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু আমার অপমানের শামিল। চৌধুরী সাহেব, ধৈর্য হারাবেন না। আমাদের স্যার বড় অদ্ভুত মানুষ। তিনি কার সাথে কখন দেখা করবেন সেটা তিনিই ঠিক করেন। তবে আপনার ভাগ্য ভালো, তিনি আপনাকে ভেতরে ডাকছেন। আসুন। লতিফ চৌধুরী ভেতরে ঢুকলেন। বিশাল কেবিন, পুরোটা কাচ দিয়ে ঘেরা, যেখান থেকে পুরো শহর দেখা যায়। রুমের ঠিক মাঝখানে একটা রাজকীয় চেয়ারে কেউ একজন পিঠ ফিরিয়ে বসে আছে। তার সামনের ল্যাপটপে কিছু কাজ চলছে। লতিফ চৌধুরী একটু কেশে নিজেকে জাহির করার চেষ্টা করলেন। আসসালামু আলাইকুম, আমি লতিফ চৌধুরী। আমাদের সেই 500 কোটি টাকার প্রজেক্টের সই হওয়ার কথা ছিল আজ। আশা করি সব পেপার ঠিক আছে। আপনি নতুন দায়িত্ব নিয়েছেন, তাই ভাবলাম সশরীরে এসে আলাপটা সেরে নিই। আলাপ করার মতো পরিবেশকে আপনি রেখেছেন লতিফ সাহেব, নাকি সব সম্পর্কই আপনি টাকা আর ক্ষমতার থুলাদণ্ডে মাপতে পছন্দ করেন? কণ্ঠস্বরটা শোনা মাত্রই লতিফ চৌধুরী চমকে উঠলেন। এই আওয়াজটা বড্ড চেনা, কিন্তু এমন একটা রাজকীয় জায়গায় এই কণ্ঠটা আসার কথা নয়। অয়ন এখনো চেয়ার ঘোরেনি, সে শান্ত গলায় কথা বলে যাচ্ছে। আপনি আপনি কি আমাকে চেনেন? আপনার কথা বলার ধরনটা কেমন যেন অদ্ভুত। সরাসরি কাজের কথায় আসে। এই প্রজেক্টটা আমার খুব দরকার। আপনার কোম্পানি যদি সই করে তবে দুজনেরই লাভ। লাভ? আপনি কার কথা বলছেন? আপনার নাকি ওই মেয়েটার যার সম্পত্তি জবরদস্তি করে আপনি নিজের নামে চালিয়ে দিচ্ছেন? আপনার অডিট রিপোর্টে দেখলাম নীলা টেক্সটাইল নামের একটা ইউনিটে আছে। এই নীলাকে লতিফ চৌধুরী ওর সম্পত্তি কেন আপনার ব্যালেন্স শিটে দেখাচ্ছেন? ওটা ওটা তো আমার ফ্যামিলি বিজনেস। নীলা আমার বাড়িতেই থাকে, সে আমার নিজের মেয়ের মতো। আপনি এইসব ছোটোখাটো বিষয়ে মাথা ঘামাচ্ছেন কেন? তার চেয়ে বড় বড় ডিল নিয়ে কথা বলি। ছোটোখাটো বিষয়? আজ সকালে আপনার মেয়ের ঋতু ভার্সিটির গেটে একটা ছেলেকে ফকির বলে জুতো মারার ভয় দিয়ে গেছে। আর সেই মেয়েটা যাকে আপনি নিজের মেয়ের মতন বলেন, সেই ছেলেটার ব্যাগ টেনে বেড়াচ্ছে দাসের মতো। এটা কি আপনার কাছে ছোটোখাটো বিষয়? লতিফ চৌধুরীর হাত পা কাঁপতে শুরু করলো। অয়ন এবার ধীরে ধীরে চেয়ারটা ঘোরালো। লতিফ চৌধুরীর সামনে এখন সেই ছেলেটা বসে আছে যাকে তিনি আর তার মেয়ে কয়েক ঘন্টা আগে খ্যাত বলে অপমান করেছিলেন। লতিফ চৌধুরীর চোখ কপালে উঠল। তুমি তুমি এখানে কিভাবে? তুমি না সেই ভিখারি ছেলেটা? সুলাইমান সাহেব, এটা কি হচ্ছে? এই ফাজিল ছেলেটা এখানে কি করছে? একে বের করে দিন। লতিফ চৌধুরী, গলা নামিয়ে কথা বলুন। যাকে আপনি ফকির বলছেন, এই মুহূর্তে তার এক কলমের খোঁচায় আপনার কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। আপনি কি জানেন আপনার সব শেয়ার গত 1 ঘন্টায় আমি বাজার থেকে তুলে নিয়েছি? এখন আপনি মালিক নন, আপনি কেবল আপনার কোম্পানির একজন সাধারণ কর্মচারী হওয়ার যোগ্যতা হারিয়েছেন। অসম্ভব, এটা হতে পারে না। তুমি তো সেই ছেঁড়া শার্ট পরা একটা সাধারণ ছেলে। তুমি কিভাবে এত বড় কোম্পানির মালিক হতে পারো? এটা কোনো বড় ধরনের জালিয়াতি। জালিয়াতি কোনটা সেটা আদালত ঠিক করবে লতিফ সাহেব। আপনি তো ভেবেছিলেন সাধারণ সেজে আপনার পাশে থাকলে আমি গরিব। আসলে মানুষ চেনার ক্ষমতা আপনার নেই। সুলেমান চাচা, পুলিশকে খবর দাও।
আর লতিফ সাহেবকে বলো কাল সকালে তার বাড়ির মালামাল যেন রাস্তায় নামানোর ব্যবস্থা করে। লতিফ চৌধুরী থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লেন। তার সব অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ঠিক সেই মুহূর্তে সোলাইমান সাহেবের কাছে একটা ফোন এলো। তিনি ফোনটা নিয়ে অয়নের কাছে গেলেন। অয়ন ফোনটা কানে দিতেই ওপাশ থেকে এক চাঞ্চল্যকর তথ্য শোনানো হলো। নীলার বিষয়ে এমন কিছু বলা হলো যা অয়ন আগে থেকে জানতো না। কি বললে? আবার বলো। নীলার সাথে এমনটা হচ্ছে? অয়নের চোখ মুখ লাল হয়ে উঠল। সে রাগে ফোনটা টেবিলের ওপর আছাড় দিতে গিয়েও থেমে গেল। লতিফ চৌধুরীর দিকে সে এমনভাবে তাকালো যেন তাকে কাঁচা চিবিয়ে খাবে। লতিফ চৌধুরী ভয়ে পিছিয়ে গেলেন। ফোনটা রেখে অয়ন গভীর চিন্তায় ডুবে গেল। সুলেমান চাচা, নীলার বিষয়ে যা শুনলাম তাকে সত্যি? এই মেয়েটা কেন এত বড় সত্য লুকিয়ে এই দাসত্ব মেনে নিচ্ছে? ওর কিসের এত বড় পেছুটা যে সে ঋতুর মতো একটা মেয়ের চড়তাপ্পড়কেও ওই বাড়িতে পড়ে আছে? দাদামণি, মেয়েটার উপর অনেক বড় চাপ আছে। ললিত চৌধুরী তাকে এমন কিছু দিয়ে আটকে রেখেছে যা সে কোনোদিনও চিনতে পারবে না। অন্তত লীলা তেমনটাই মনে করে। লতিফ চৌধুরী, আপনি যে এত নিচু হতে পারেন তা আমার ভাবনার বাইরে ছিল। নীলা কেন প্রতিবাদ করছে না তা এখন বুঝতে পারছি, কিন্তু আজ থেকে এই নাটক বন্ধ হবে। সুলেমান চাচা, নীলার জন্য একটা স্পেশাল টিম পাঠান। ওর যে পিছুটানটা লতিফ চৌধুরী আটকে রেখেছে ওটা আগেই উদ্ধার করুন। অয়ন বাবা, আমাকে ক্ষমা করো, আমি সব ফিরিয়ে দিব। নীলাকে আমি মুক্তি দিব, আমাকে পুলিশে দিও না। মাফ করার সময় পার হয়ে গেছে চৌধুরী সাহেব। আজ রাতে আপনার ঘুম হবে না, কারণ কাল থেকে আপনার নিজের বলে কিছু থাকবে না। আর নীলা, তার এই যন্ত্রণার শেষ আমি করব। কেন সেই কষ্টগুলো সহ্য করেছে তার প্রতিটি উত্তর আমি নিজের কানে শুনবো। সুলেমান চাচা, লতিফ চৌধুরীকে সম্মানে নয় ঘাড় ধরে গেট থেকে বের করে দিন। লতিফ চৌধুরীকে একরকম টেনে হিচড়ে ঘর থেকে বের করে দেয়া হলো। অয়ন জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তার মাথায় এখন ঘুরছে নীলার সেই শান্ত মুখটা। যে মেয়েটা তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল সে নিজে কতটা বড় বিপদে ফেসে আছে তা অয়ন এখন বুঝতে পারছে। কিন্তু সেই আসল কারণটা কি তা অয়ন এখনো পুরোপুরি নিশ্চিত নয়। নীলা, তুমি কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? তোমার এই হাসি মুখের আড়ালে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। আমি কথা দিচ্ছি, কালকের সূর্য তোমার জীবনে এক নতুন মুক্তি নিয়ে আসবে। ঋতু আর তার বাবা তোমার সাথে যা করেছে তার বিচার আমি এমনভাবে করব যা সারা শহর মনে রাখবে। পরদিন সকাল। ক্যাম্পাসের আবহাওয়াটা আজ অন্যরকম গুমোট। অয়ন ক্লাসের দিকে যাচ্ছিল, হাতে যথারীতি সেই পুরনো ফাইল। কালকের মিটিংয়ের পর ওর বুকের ভিতর এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাইরে ও একদম শান্ত। ও জানে লতিফ চৌধুরীকে ও পথে নামিয়ে দিয়েছে, কিন্তু তার আসল রূপ এখনো প্রকাশ পায়নি। অয়নকে দেখা মাত্রই ঋতু তার দলবল নিয়ে মাঝপথে পথ আটকে দাঁড়ালো। ঋতুর চোখে মুখে আজ উগ্র জেদ। কালকের অপমান আর বাবার মন খারাপের সব ঝাল সে আজ অয়নের উপর মেটাতে চায়। কিরে ফকির, কাল তো খুব টাট দেখিয়ে কথা বলছিস। ওরে আমার নবাবের রাত্রি রে, কাল বড় বড় কথা বলে খুব হিরো হওয়ার চেষ্টা করেছিস। আজ দেখ তোকে কার্জন হলের সামনে দাঁড়িয়ে চড় মেরে মুখ লাল করে কিনা। ঋতু, পথ ছাড়ো, আমার ক্লাসে দেরি হচ্ছে। আর অহেতুক চিৎকার করে নিজের স্ট্যান্ডার্ড আর কত নামাবে? অয়ন মনে মনে ছটফট করছে। ও চাইলে এখনই ওর বডিগার্ডদের ইশারা করতে পারে। এক মুহূর্তের মধ্যে এই পুরো ক্যাম্পাস ওর পায়ের নিচে হবে, কিন্তু ওর বাবার সেই কথাটা কানের কাছে বাজছে। অয়ন, নিজেকে সামলাতে শেখো। তোমার রাগই তোমার সব থেকে বড় শত্রু। যদি আজ পরিচয় ফাঁস করো তবে নীলার আসল রহস্য কোনোদিন জানতে পারবে না। অয়ন নিজেকে সংযুক্ত করার চেষ্টা করলো। ওই দেখ ঋতু, ফকিরটা কেমন ভয় পেয়েছে। কাল তো অনেক বড় বড় কথা বলেছিলি রে। ঋতুর বাবার নাকি পতন হবে। এই দেখ, ঋতুর বাবার পাঠানো আইফোন 16 প্রো ম্যাক্স। এটা কিনতে তোর 7 জন্মের টাকা লাগবে রে গাধা। আরে সানি, ওকে কেন বলছিস এইসব? ও তো দামি ফোন চেনে না, ও চেনে নর্দমার ধুলো। অয়ন, তুই কি জানিস তোর মতো ছেলেদের জন্য এই ভার্সিটিতে চলাফেরা করা কঠিন হয়ে যাচ্ছে। তোকে দেখলে ময়লাওয়ালাদের মতো লাগে।
সানি আর জুবায়ের ঋতুর দুই বিশ্বস্ত চাটুকার বন্ধু। তারা অয়নের চারপাশ ঘিরে দাঁড়িয়ে হাসাহাসি করছে। অয়ন কিছু বলল না, সে শুধু এক পলক নীলার দিকে তাকালো। নীলা আজ সবার পেছনে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখে আজ এক অদ্ভুত যন্ত্রণা। সে অয়নকে বাঁচাতে আসতে পারছে না, কারণ ঋতু ওর হাত শক্ত করে ধরে রেখেছে। কিনে নিলা, খাচ্ছিস কেন? তোর এই হিরোর অবস্থা দেখে কাল খুব বড় কথা বলছিল রে, ও মানুষ হিসেবে ভালো। এই যে অয়ন, আজ তোকে সবার সামনে গান ধরে উঠবোস করতে হবে, নাহলে এই ক্যাম্পাস থেকে তোকে ঘাড় ধরে বের করতে হবে। আমি বের করব। নিজের সীমা অতিক্রম করো না ঋতু। তুমি জানো না তুমি কার সাথে খেলছো। তুমি আজ যা করছো তার জন্য হয়তো আগামীকাল তোমাকে অনুতাপ করার সময়টুকু দেওয়া হবে না। চুপ কর, একদম চুপ। তোকে আজ আমি দেখাবো কার সাথে খেলছিস। সানি, ওর ফাইলটা কেড়ে নিয়ে পুকুরে ফেলে দে। সানি অয়নের হাত থেকে ফাইলটা টান মারল। অয়ন বাধা দিতে পারল, কিন্তু সে নিজেকে আটকে রাখল। ওর ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলছে। ঠিক সেই মুহূর্তেই অয়নের পকেটে থাকা ফোনটা আবার কেঁপে উঠল। অয়ন একপাশে সরে গিয়ে ফোনটা ধরল। ওপাশে সোলাইমান চাচার উত্তেজিত কণ্ঠস্বর। দাদামণি সর্বনাশ হয়েছে। ললিত চৌধুরী শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। সে লীলার ভাইকে নিয়ে শহর ছাড়ার প্ল্যান করছে। শুধু তাই নয়, সে আপনার বাবার বিরুদ্ধে এক ভুয়া দুর্নীতির মামলা সাজিয়েছে, যাতে আপনাদের কোম্পানির শেয়ার বাজারে ধস নামে। লোকটা পাগল হয়ে গেছে। খবরটা শোনা মাত্রই অয়নের কপালের শিরদাঁড়া জেগে উঠল। রাগে ও সারা শরীর কাঁপতে শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে লতিফ চৌধুরীর নামটা মনে মনে উচ্চারণ করলো। একদিকে বাবার কথা, অন্যদিকে নীলার ভাইয়ের জীবন আর বাবার সম্মান। অয়ন আর নিজেকে সামলাতে পারছে না। কি বলে চাচা? সে আমার বাবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে আর নীলা বাইকে নিয়ে পালাতে চায়। ওকে বলো ওর পালানোর সব রাস্তা যেন এখনই বন্ধ করা হয়। আমি আসছি। কি রে ফকির, কার সাথে কথা বলছিস? তোর মহাজন বুঝি কাজ থেকে বের করে দিচ্ছে? আ এখন গান ধর, না হলে এই থাপ্পড়টা দেখছিস না? ঋতু হাত তুলল অয়নকে চড় মারার জন্য। অয়ন আর সহ্য করল না। ঋতুর হাতটা শূন্য থাকতে অয়ন সেটা শক্ত করে ধরে ফেলল। অয়নের চোখে এখন আর সেই শান্ত ভাব নেই, সেখানে জ্বলছে ধ্বংসের নেশা। ঋতু ব্যথায় চিৎকার করে উঠল। ছাড় আমার হাত, ছাড় বলছি। তোর তো সাহস কি করে হলো আমার হাত ধরার? সানি, জুবাইর, ধর ওকে। চুপ, একদম চুপ ঋতু চৌধুরী। এতক্ষণ অনেক নাটক সহ্য করেছি। তোমাদের এই নোংরা খেলা এখানেই শেষ। তুমি জানতে চেয়েছিলে না আমি কে? তুমি দেখতে চেয়েছিলে না আমার বাবার ক্ষমতা কতটুকু? অয়ন ভাই প্লিজ ছেড়ে দিন। ঋতু পাগল হয়ে গেছে। আপনি এখান থেকে চলে যান, ঋতু আপনার ক্ষতি করবে। নীলা, তুমি আর একটা চোখের জল ফেলবে না। তোমার সে পিছুটান, যার জন্য তুমি ডাইনিটার অত্যাচার সহ্য করেছো, তার সমাধান আমি করে দিয়েছি। আর ঋতু, তোমার বাবাকে ফোন করো, জিজ্ঞেস করো তার সাম্রাজ্য এখন কার কবজায়। জিজ্ঞেস করো তার পকেটে এক টাকাও অবশিষ্ট আছে কিনা। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা হতবাক হয়ে তাকিয়ে আছে। যে ছেলেটা 3 বছর ধরে মুখ বুজে সব সহ্য করছে, তার গলার স্বর আজ থরথর করে কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। সানি আর জুবাইয়ের ভয়ে দুকদম পিছিয়ে গেল। অয়ন তার পকেট থেকে ফোন বের করে একটা বিশেষ নাম্বারে ডায়াল করলো। সুলেমান চাচা, দ্য এম্পায়ার থেকে এখনই আমার গাড়ি পাঠাও ভার্সিটির গেট। আর লতিফ চৌধুরীকে যেখানে পাওয়া যায় সেখান থেকে তুলে আনো। আমি নীলাকে নিয়ে আসছি। আজ বিকালের প্রেস কনফারেন্স সারা পৃথিবীর জানবে অয়ন আসলে কে। শহরের এক নির্জন এলাকায় অয়নের গোপন আস্তানা, চারিদিকে কড়া নিরাপত্তা। অয়ন নিজের হাতে লতিফ চৌধুরীকে কলার ধরে হিড়হিড় করে টেনে একটা অন্ধকার ঘরের মাঝখানের চেয়ারে বসিয়ে রেখেছে। লতিফ চৌধুরী তখন ভয়ে কাঁপছেন, তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। পাশে নীলা দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার ভার্সিটির সেই শান্ত অয়ন ভাই আসলে এত ভয়ঙ্কর হতে পারে। অয়নের চোখে তখন রক্তের নেশা। সে লতিফ চৌধুরীর দিকে আঙুল উঁচিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সজোরে ব্রেক কষার শব্দ হলো। লতিফ চৌধুরী, তুমি ভেবেছিলে নীলার বাইককে লুকিয়ে রেখে আমাকে থামিয়ে দেবে? আজ তোমার সব খেলা শেষ। বলো কোথায় রেখেছো তাকে? অয়ন কথা শেষ করার আগে ঘরের বিশাল লোহার দরজাটা দৌড়াম করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন অয়নের বাবা, দেশের সব থেকে বড় ব্যবসায়ী আর পর্দার আড়ালের আসল খেলোয়াড়।
তার চেহারায় এক হিমশীতল রাগ। তাকে দেখেই অয়ন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু কিছু বুঝে ওঠার আগে অয়নের বাবা এগিয়ে এসে অয়নের গালে সজোরে একটা চড় মারলেন। থাপ্পড়ের শব্দে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। নীলা অস্ফুট স্বরে চিৎকার করে উঠল। তোমাকে আমি কি বলেছিলাম অয়ন, মনে আছে তোমার? আমি তোমাকে বারবার বলেছিলাম যে যাই বলুক যাই ঘটুক নিজের আসল পরিচয় কখনো সবার সামনে আনবে না। কিন্তু তুমি কি করলে? একটা তুচ্ছ রাগের বসে সবটা ভেঙে দিলে, সবার সামনে নিজেকে মেলে ধরলে। বাবা, লতিফ চৌধুরী নীলার ভাইয়ের উপর হাত দিয়েছে। সে আমাদের পারিবারিক সম্মানে আঘাত করার চেষ্টা করেছে। আমি আর সহ্য করতে পারিনি। বোকামি, চরম বোকামি। এখন তোমার শত্রুরা সাবধান হয়ে যাবে। তুমি কি ভেবেছ এই পুঁটিমাছ লতিফ চৌধুরী সব সমস্যার মূল? না অয়ন, লতিফ তো কেবল একটা খুঁটি। ওকে সামনে রেখে যারা চাল চালছে তাদের তুই আড়ালে থেকেই ধরতে পারতি, কিন্তু আজ তুই নিজেকে এক্সপোজ করে দিয়ে নিজের পায়ে নিচে কুড়াল মেরেছিস। অয়ন হতবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। তার গালটা তখনও লাল হয়ে আছে, কিন্তু বাবার কথার গভীরতা তাকে স্তব্ধ করে দিয়েছে। সে ভেবেছিল সে অনেক বড় কাজ করেছে, কিন্তু বাবার চিন্তাভাবনা যে লতিফ চৌধুরীর বাইরে আরও কত দূর বিস্তৃত সেটা অয়ন এখন বুঝতে পারছে। অয়নের বাবা লতিফ চৌধুরীর দিকে একবার ঘৃণার দৃষ্টিতে তাকালেন, তারপর আবার অয়নের দিকে ফিরলেন। আমি তো ভেবেছিলাম তুমি অনেক অনেক বুদ্ধিমান। ভেবেছিলাম আমার এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার মতো ধৈর্য তোমার আছে, কিন্তু তুমি এমন বোকামি করবে আমি কখনো ভাবতেও পারিনি। অয়ন, তুমি কি জানো তোমার এই এক মুহূর্তের হিরোগিরির কারণে আমাদের গত 10 বছরের প্ল্যানিং ভেঙে যেতে পারে। বাবা, আমি শুধু চেয়েছিলাম লতিফ চৌধুরীকে শাস্তি দিতে। নীলার সাথেও যা করেছে। নীলার সাথে যা হয়েছে তার বিচার আমি করতাম। লতিফ চৌধুরীকে তো আমি পকেটেই রেখেছিলাম। ওকে দিয়ে আমি আসল রাঘব বোয়ালদের টেনে বের করতাম, কিন্তু এখন তো সবাই করতে ঢুকে যাবে। তুমি কি জানো লতিফ কার হয়ে কাজ করে? জানো না, কারণ তুমি জানার চেষ্টাই করোনি। তুমি শুধু আপিকে ফেসে গিয়ে ভার্সিটির সামনে নিজেকে জাহির করেছো। নীলা এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে যে সে এক বিশাল দাবার লড়াইয়ের মাঝে পড়ে গেছে। অয়ন মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। তার বাবার প্রতিটি কথা চাবুকের মতো তার গায়ে লাগছে। সে বুঝতে পারছে সে আসলেও অনেক বড় ভুল করে ফেলেছে। এখন আমি কি করব বাবা? আমি তো নীলার ভাইকে উদ্ধার করতে চেয়েছিলাম। নীলার ভাই আমার জিম্মায় অনেক আগেই চলে এসেছে। আমি লতিফকে খেলতে দিয়েছিলাম যেন সে বড় কোনো ভুল করে, কিন্তু সেই ভুলটা লতিফ নয়, তুমি করলে অয়ন। এখন এই লতিফ চৌধুরীকে দিয়ে আমাদের আর কোনো কাজ হবে না। ওকে এখান থেকে বের করো। আর নীলা, তুমিও শোনো, আজ থেকে তোমার পরিচয় অন্য। তবে অয়ন যা করেছে তার মাসুল আমাদের অনেক বড়ভাবে দিতে হবে। অয়ন এবার তার বাবার দিকে তাকিয়ে দেখল। বাবার চোখে আজ হতাশা। অয়ন বুঝতে পারছে তার বাবা যতটা গভীর পানির মাছ সে তার অর্ধেকেরও হতে পারেনি। রহস্যটা লতিফ চৌধুরীর থেকে অনেক বেশি গভীর এবং অন্ধকার। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, যারা আড়ালে আছে তাদের আমি খুঁজে বের করবই। সুযোগ তোমাকে প্রকৃতিই দেবে অয়ন, কিন্তু সেই সুযোগটা হবে অনেক কঠিন। লতিফকে ছেড়ে দাও, ওকে রাস্তার ফকির বানিয়ে ছেড়ে দাও, কিন্তু মনে রেখো আসল যুদ্ধটা কিন্তু কেবল শুরু হলো। আর এই যুদ্ধে তোমার পরিচয়ই এখন তোমার সব থেকে বড় দুর্বলতা। ঘরের নিস্তব্ধতা ভেঙে অয়ন যখন মাথা তুলে দাঁড়ালো, ওর চোখের মণি দুটো তখন আগ্নেয়গিরির লাভার মতো টকবক করে জ্বলছে। বাবা তাকে চর মেরেছেন, এই অপমানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তার অযোগ্যতার তকমা। অয়ন ধীর পায়ে বাবার দিকে এগিয়ে গেল। ওর চোয়াল শক্ত, হাঁটার প্রতিটি পদক্ষেপ একটা বাঘের মতো ক্ষিপ্রতা। বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে অয়ন এবার মুখ খুলল। বাবা, তুমি আমাকে ঠিক যতটাই বোকা ভাবছো আমি কিন্তু ততটা বোকা নই। তুমি বোধহয় ভুলে গেছো আমি কার রক্ত। অয়ন আসলে কে সেটা তুমি যতদিনে জানবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। আমি তোমারই সন্তান, তাই এত কাঁচা কাজ আমিও করব না। তুমি ভাবছো আমি নিজেকে প্রকাশ করে ভুল করেছি? একদম না। অয়নের বাবার চোখের ভ্রু কুঁচকে গেল।
তিনি নিজের ছেলেকে প্রথমবার এমন এক ভয়ঙ্কর আত্মবিশ্বাসী চেহারায় দেখছেন। অয়ন পকেট থেকে একটা কালো রঙের ইউএসবি ড্রাইভ বের করে টেবিলের উপর সজোরে রাখলো। লতিফ চৌধুরী তখন ভয়ে চেয়ারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছেন। অয়ন তার বাবার একদম কাছে গিয়ে দাঁড়ালো। তুমি বলছো আমি নিজেকে এক্সপোজ করে দিয়ে শত্রুদের সাবধান করে দিয়েছি? না বাবা, আমি শিকারীকে জাল থেকে বের করে খোলা ময়দানে নিয়ে এসেছি, যেন আমি তাদের সরাসরি লক্ষ্যভেদ করতে পারি। লতিফ চৌধুরী যে রাঘব বোয়ালদের হয়ে কাজ করে, সেই শেডু গ্রুপের সার্ভার আমি গত রাতে হ্যাক করেছি। তুমি চেয়েছিলে 10 বছরের প্ল্যানিং দিয়ে ওদের ধরতে, আর আমি মাত্র 10 মিনিটে ওদের পুরো ফিনান্সিয়াল ব্যাকবোন ভেঙে দিয়েছি। অয়নের বাবা স্তব্ধ হয়ে ড্রাইভারটার দিকে তাকিয়ে রইলেন। ঘরে উপস্থিত সুলাইমান সাহেব এবার সাহস করে এক পা এগিয়ে এলেন। তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠেছে। তিনি অয়নের বাবার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। বড় সাহেব, আপনি দাদামণিকে ভুল বুঝছেন। দাদামণি যেটা বলছেন সেটাই ঠিক। উনি ভার্সিটির গেটে যা করেছেন তা ছিল একটা ডাইভারশন। লতিফ চৌধুরীর পেছনের লোকগুলো যখন ভেবেছে অয়ন একটা আবেগী ছেলে এবং সে নিজেকে প্রকাশ করে ফেলেছে, তখনই তারা তাদের সিক্রেট অ্যাকাউন্টগুলো থেকে টাকা সরানো শুরু করেছিল। আর ঠিক সেই ফাঁকে দাদামণি ওদের সব আইডি অ্যাড্রেস ট্যাগ করে ফেলেছেন। লতিফ চৌধুরী তো কেবল একটা দোয়া ছিল বাবা। ওর মাধ্যমে আমি ওর আসল মালিককে একটা মেসেজ পাঠিয়েছি যে অয়নকে তোমরা ফকির ভেবেছিলে, সে এখন তোমাদের ড্রয়িং রুমে বসে আছে। তুমি যাকে পুঁটি মাছ ভাবছো বাবা, ওকে আমি ঠুপ হিসেবে ব্যবহার করেছি। ওর ফোনের মাধ্যমেই আমি এখন ওই আসল কালপ্রিটদের লাইভ লোকেশন দেখছি। এটা হতে পারে না। তুমি তো কাল সারাটা দিন ক্যাম্পাসে ছিলে। তুমি এইসব কখন করলে? তুমি তো সারাক্ষণ আমাদের চোখের সামনেই ছিলে। তুমি যখন তোমার মেয়ের দামি গাড়িতে চড়ে আমোদ করছিলে, লতিফ চৌধুরী তখন তোমার এই গাড়ির ড্যাশবোর্ড আর তোমার ফোনে বসানো ট্র্যাকার দিয়ে আমি তোমাদের হেডকোয়ার্টারের ম্যাপ বানাচ্ছিলাম। তুমি কি ভেবেছো 3 বছর ধরে আমি শুধু ছেঁড়া শার্ট পরে ভার্সিটি বেঞ্চে বসে বাদাম খেয়েছি? আমি তোমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছি। তোমাদের আভিজাত্যের অহংকারই তোমাদের অন্ধ করে রেখেছিল। অয়নের বাবা এবার নিজের ছেলের দিকে এক অন্যরকম বিস্ময় নিয়ে তাকালেন। তার চোখে এখন আর রাগ নেই, বরং এক অভাবনীয় গর্ব ফুটে উঠেছে। তিনি বুঝতে পারলেন অয়ন শুধু তার সাম্রাজ্যের উত্তরাধিকারী নয়, সে তার চেয়েও বড় দাবারু হয়ে উঠেছে। অয়ন এবার নীলার দিকে তাকালো, যে দরজার কোণে দাঁড়িয়ে সব শুনছিল। নীলা, তোমার বাইকে নিয়ে চিন্তা করার দরকার নেই, ও এখন নিরাপদ জায়গায় আছে। সুলেমান চাচা, বাবাকে ফাইলটা দিন। লতিফ চৌধুরীকে যেখানে পাঠাতে বলেছি সেখানে পাঠিয়ে দিন। আর ঋতু, ওকে জানিয়ে দেবেন কাল থেকে ওর ওই দামি বিএমডাব্লিউতে চড়ার দিন শেষ। ও এখন থেকে বাসে করে ভার্সিটিতে আসবে, আর আমার দেওয়া ধুলাবালি ওকেই মাখতে হবে। ঠিক আছে দাদামণি, আপনার সব প্ল্যান মতোই কাজ করা হচ্ছে। লতিফ চৌধুরী পুরো প্রপার্টি এখন আপনার নামে ট্রান্সফার হওয়ার আইনি প্রক্রিয়া শেষ পর্যায়ে। বাবা, তুমি কি এখনো ভাবছো আমি নিজেকে বিপদে ফেলছি? পরিচয় ফাঁস করা আমার দুর্বলতা নয়, ওটা আমার সবচেয়ে বড় চাল ছিল। এখন তারা আমাকে আক্রমণ করতে আসবে, আমি তাদের জন্য আগ থেকে ফাঁদ পেতে বসে থাকবো। লতিফ চৌধুরীর মতো লোভী লোকগুলো যখন আমার সামনে নতজানু হবে, তখনই আসল খেলাটা জমবে। অয়নের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে অয়নের কাঁধে হাত রাখলেন। তিনি বুঝতে পারলেন তার সন্তান এখন আর কোনো অবাধ্য কিশোর নয়, বরং সে একটা পূর্ণাঙ্গ শিকারী। লতিফ চৌধুরীকে যখন বডিগার্ডরা টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছিল, অয়ন তখন সোফায় আয়েশ করে বসল। তার চোখে এখন এক অদ্ভুত জয়ের নেশা। খেলা তো মাত্র শুরু হলো বাবা। তুমি তো শুধু দেশের বাজার চিনতে, আমি এই জঞ্জাল সাফ করে বিশ্ববাজারে আমাদের সাম্রাজ্য করব। ঋতু আর ওর বাবার পতন কেবল একটা ট্রেলার ছিল। আসল সিনেমাটা কাল থেকে ভার্সিটির গেটে শুরু হবে, যেখানে ঋতু চৌধুরী তার হারানো আভিজাত্যের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকবে। শহরের এক প্রান্তে মাফিয়া ডন আরশাদ খানের গোপন আস্তানায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। বিশাল এক হলের মাঝখানে আরশাদ খান তার চামচাদের নিয়ে বসে আছে। সবার সামনে টেবিলে একটা ল্যাপটপ খোলা, যেখানে অয়নের পাঠানো সেই হ্যাকিং মেসেজটা জলজল করছে। আরশাদ খানের পাশে বসে আছে তার সেকেন্ড ইন কমান্ড রাশেদ আর তাদের আইটি এক্সপার্ট সজীব। আরশাদ রাগে টেবিলের ওপর থাকা কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারল। এক রাতের মধ্যে আমাদের 7টা ব্যাংক অ্যাকাউন্টের টাকা গায়েব করে দিল একটা পিচ্চি ছেলে। লতিফ, তুই না বলেছিলি ছেলেটা ভার্সিটির এক সাধারণ ভিখারি? ওই ভিখারি আমাদের মেইন সার্ভার হ্যাক করার ক্ষমতা পায় কোত্থেকে?
বিশ্বাস করুন আরশাদ ভাই, আমি সত্যিই কিছু জানতাম না। ও 3 বছর ধরে এমনভাবে থাকতো যে আমরা কেন ভার্সিটির কেউই বুঝতে পারেনি ও দেশের বড় বিলিয়নিয়ারের ছেলে। ঋতু ওকে হাজারবার অপমান করেছে কিন্তু ও কোনোদিন প্রতিবাদ করেনি। আমরা বুঝতে পারিনি ও আড়ালে বসেই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ভাই, অয়ন সাধারণ কেউ না। ও আমাদের রোমিং হ্যাক করে একটা মেসেজ দিয়েছে, লিখেছে যে শিকারী এখন নিজেই শিকার হবে। ও আমাদের প্রতিটা ট্রানজ্যাকশন ট্র্যাক করে ফেলেছে। আমাদের ফিনান্সিয়াল ব্যাংক ওর এখন পুরোপুরি ওর কন্ট্রোলে। আরশাদ ভাই, অয়নকে সরাসরি মারতে গেলে বড় ঝামেলা হবে। ওর বাবার অনেক ক্ষমতা, তার চেয়ে বরং ওর কোনো দুর্বল জায়গায় আঘাত করা দরকার। আমি খোঁজ নিয়েছি, ভারতীয় একটা মেয়ের জন্য ও লতিফ চৌধুরীর সাথে ঝামেলা শুরু করেছে। নীলা না কি যেন নাম মেয়েটার। ওই মেয়েটাকে টার্গেট করলেই অয়নকে আমাদের পায়ের নিচে নিয়ে আসা যাবে। ঠিক বলেছিস রাশেদ। অয়ন যেহেতু নিজেকে হিরো প্রমাণ করতে চাইছে, তাই ওর ওই আবেগ দিয়েই ওকে গর্তে ফেলবো। লতিফ, তোর মেয়ে ঋতুকে বল অয়নকে আবার ভার্সিটিতে কোনো একটা ছুতোয় ডাকতে। এবার আর শুধু অপমান না, এবার ওকে এমনভাবে ধরবো যে ওর বাবা ওকে বাঁচাতে পারবে না। আরশাদ খানের নির্দেশে তার লোকেরা অয়নকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। তারা এমন মরিয়া হয়ে উঠেছে, ওদিকে অয়ন তখন তার পার্সোনাল রুমে বসে বড় স্ক্রিনে আরশাদ খানের নেটওয়ার্কের ম্যাপ দেখছিল। সুলাইমান চাচা কফির মগ হাতে অয়নের পাশে এসে দাঁড়ালেন। ঠিক আছে দাদামণি, আপনার সব প্ল্যান মতোই কাজ করা হচ্ছে। লতিফ চৌধুরী পুরো প্রপার্টি এখন আপনার নামে ট্রান্সফার হওয়ার আইনি প্রক্রিয়া শেষ পর্যায়ে। দাদামণি, আরশাদ খানের লোকরা এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। খবর পেয়েছি ওরা নীলাকে টার্গেট করার প্ল্যান করছে। আপনি কি কাল সত্যিই ভার্সিটিতে যাবেন? এখন তো পরিস্থিতি খুবই বিপজ্জনক। চাচা, আমি এটাই চাইছিলাম। ওরা যত বেশি রেগে যাবে তত বেশি ভুল করবে। নীলাকে ছোঁয়ার সাহস যদি ওরা করে, তবে আরশাদ খানের সাম্রাজ্য আমি মাটির সাথে মিশিয়ে দেব। ঋতু চৌধুরী কাল একটা শেষ সুযোগ পাবে। সে যদি ভালো হয় তবে বাঁচবে, না হলে কালই হবে ওদের বংশের শেষ দিন। কিন্তু ওরা যদি বড় কোনো হামলা করে বসে? আপনার বাবা কিন্তু খুব দুশ্চিন্তা করছেন। উনি চান না আপনি একা সেখানে যান। বাবাকে বলবেন অয়ন চৌধুরী টাকা দিয়ে লড়তে জানে না, মাথা দিয়েও লড়তে জানে। কাল ভার্সিটির গেটে এমন কিছু করবে যা কেউ কল্পনা করতে পারবে না। শত্রুরা ভাবছে ওরা আমাকে শেষ করবে, কিন্তু ওরা জানে না ওরা নিজেরাই আমার তৈরি করা আগুনের দিকে হেঁটে আসছে। কালকের দিনটা হবে ঋতু আর আরশাদ খানের জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন। অয়ন ল্যাপটপটা বন্ধ করে দিয়ে জানালার বাইরে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল। সে জানতো শত্রুরা এখন হতাশা আর রাগে ফেটে পড়েছে, কিন্তু অয়ন তাদের থেকেও 10 ধাপ এগিয়ে আছে। সে মনে মনে কালকের বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল। আশা করা, আমি চাই ওরা ওদের সব শক্তি নিয়ে আসুক, তাহলেই তো ধ্বংস করার মজাটা আসলভাবে পাওয়া যাবে। সুলাইমান চাচা, নীলা আর ওর ভাইয়ের প্রোটেকশনে কোনো কমতি রাখবেন না। বাকিটা কাল আমি ভার্সিটির গেটে হাতে নাতে বুঝিয়ে দেব। রাতের আকাশটা আজ কুচকুচি কালো, যেন কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। অয়ন তার স্টাডি রুমে বসে শেষবারের মতো ফাইলগুলো চেক করছিল। ঠিক তখনই ওর ফোনে একটা ভিডিও কল এলো। স্ক্রিনে যা দেখলো তাতে অয়নের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দেখলো একটা অন্ধকার গুদামে ওর বাবা সুলাইমান চাচা আর নীলাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আরশাদ খানের লোকেরা তাদের ওপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। অয়নের বাবার মুখে রক্তে ভেসে যাচ্ছে, সুলাইমান চাচা যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর নীলা ডুকরে ডুকরে কাঁদছে। অন্ধকার ডকইয়ার্ডের পুরনো একটা পরিত্যক্ত গুদাম, চারিদিকে নোনা ধরা দেয়াল আর পচা গামলার গন্ধ। অয়ন যখন সেখানে পৌঁছালো, দেখলো 4 জন বডিগার্ড ওর বাবাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সুলাইমান চাচার মুখটা ফেটে রক্ত বের হচ্ছে, আর নীলা মেঝের এক কোণে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরশাদ খান হাতে একটা মোটা লোহার রড নিয়ে পায়চারি করছে। অয়নকে দেখা মাত্রই সে পৈশাচিক হাসি দিল। কিরে অয়ন সম্রাট, খুব তো লম্প ঝম্প করেছিলে। ভেবেছিলে লতিফকে সাইজ করলেই সব জেতা হয়ে গেছে? আমার দিকে তাকা, দেখ তোর বাবার অবস্থা কি করেছি। এই যে সুলাইমান, তোর ডান হাত, এর তো একটা হাত আজ আমি জ্যান্ত ভেঙে দেব। আরশাদ খান, তুই মানুষ না পশু? আমার লড়াই তোর সাথে। ওদের কেন এখানে নিয়ে আসলি? ওদের ছেড়ে দে। আমি একাই এসেছি,
তুই যা চাস আমি সব সই করে দেব। ওরে আমার হিরো রে, এখন সই করবে? কাল তো খুব ডার দেখিয়ে আমার কোম্পানি কেড়ে নিচ্ছিলি, এখন দেখ তোর বাবাকে কিভাবে চাবুক মারি। রাশেদ, শুরু কর। লতিফের নির্দেশে রাশেদ অয়নের বাবার পিঠে চাবুক মারতে শুরু করলো। প্রতিটা ঘা অয়নের কলিজায় গিয়ে লাগছে। অয়ন সহ্য করতে না পেরে আরশাদের দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু 4-5 জন গুন্ডা ওকে চাপটে ধরল। আরশাদ হাতে রড দিয়ে অয়নের পায়ে সজোরে আঘাত করলো। একটা মট করে শব্দ হলো। অয়ন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। আহ, কুত্তার বাচ্চা, আমাকে মার। আমার বাবাকে কেন মারছিস? বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। অয়ন ভাই, না, আর মারবেন না ওকে। আর আশা চাই আপনার পায়ে ধরি, অয়ন ভাইকে ছেড়ে দিন। ও তো আপনাদের ক্ষতি চায়নি, ও শুধু আমাকে বাঁচাতে চেয়েছিল। আমার জন্য কেন ও এত কষ্ট পাচ্ছে? এই চুপ করো মেয়ে, তোকে নিয়ে পরে ভাববো, আগে ওই কোটিপতির ডাট ভাঙি। কিরে অয়ন, এখন তোর সে আভিজাত্য কোথায়? এখন তো তুই সেই ভার্সিটির খ্যাত ছেলেটার থেকেও খারাপ অবস্থায় আছিস। তোর এই রক্তমাখা শার্টটা দেখলে কি ঋতু তোকে এখন চিনতে পারবে? ঋতু এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। সে হয়তো ভেবেছিল অয়নকে শুধু শিক্ষা দেওয়া হবে, কিন্তু এই রক্তারক্তি কাণ্ড দেখে সে পাথর হয়ে গেছে। আশাদ অয়নকে টেনে হিচড়ে তার বাবার পায়ের কাছে নিয়ে গেল। অয়নের সারা মুখ রক্তে মেখে গেছে, একটা চোখ ফুলে বন্ধ হয়ে গেছে। অয়ন, তুই এখানে কেন আসলি রে বাপ? আমি তো মরে গেলেও কিছু হতো না, কিন্তু তুই তো আমার শেষ সম্বল। ওরা তোকে তিলে তিলে মারবে, তুই সই করিস না অয়ন। ওদের সব দিয়ে দিলে ওরা তোকে জ্যান্ত রাখবে না। বাবা, তোমার প্রাণের চেয়ে আমার কাছে সম্পত্তি পড়ো না। আমি পারছি না বাবা, তোমার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। সুলেমান চাচা, আপনিও আমার জন্য আজ মার কাটছেন। আমি কি এতটাই অপদার্থ? না দাদামণি, আপনি হারবেন না, আপনি আমাদের গর্ব, আপনি শুধু একবার মাথা তুলে দাঁড়ান। আরশাদ খান এবার সুলাইমান চাচার মাথায় পিস্তলের বাট দিয়ে মারল। সুলাইমান চাচা জ্ঞান হারিয়ে ফেললেন। অয়ন চিৎকার করে উঠল, কিন্তু ওর মুখ চেপে ধরা হলো। আরশাদ একতারা কাগজ অয়নের সামনে ছুড়ে দিল। নে, এই কাগজগুলো সই কর। তোর বাবার সব কোম্পানির সব ব্যাংক ব্যালেন্স আর এই এম্পায়ার টাওয়ার এখন আমার নামে হবে। সই করবি তোর, নাকি তোর এই নীলার সুন্দর বুকটা আজ আমি নষ্ট করে দেব? সই করছি, আমি সই করছি। নীলার গায়ে হাত দিবি না। নীলা, তুমি কেঁদো না। আমি তোমায় কথা দিয়েছিলাম তুমি আজ থেকে মুক্ত, কিন্তু আমি হয়তো আর নিজেকে মুক্ত করতে পারবো না। না অয়ন ভাই, সই করবেন না। ওরা আমাকে সই করার পর মেরে ফেলবে, তার চেয়ে আমরা সবাই একসাথে মরি। আপনি কেন আমাদের জন্য এত নিচে নামছেন? আপনি তো দেশের সেরা মানুষ, আপনার তো অনেক ক্ষমতা। ক্ষমতা দিয়ে আপন মানুষকে বাঁচানো যায় না নীলা, ভালোবাসা দিয়ে হয়। আমি তোমাদের ভালোবাসি বাবা, আমি তোমাদের ভালোবাসি। সুলেমান চাচা, আমার এই কোটি টাকা আজ মাটির সমান। অয়ন কাঁপা কাঁপা হাতে কলমটা ধরল। ওর হাতের কবজি ভেঙে গেছে বলে মনে হচ্ছে। কলমটা ঠিকমতো ধরতে পারছে না, প্রতিটা অক্ষর লিখতে ওর জান বেরিয়ে যাচ্ছে। আরশাদ খান আর লতিফ চৌধুরী তখন পৈশাচিক উল্লাসে হাসছে। অয়ন সই শেষ করতেই আরশাদ কাগজগুলো কেড়ে নিল। গুড বয়, এখন যখন সব পেয়ে গেছি তখন তোদের জ্যান্ত রেখে লাভ কি? রাশেদ, অয়নকে ওই কোনায় নিয়ে যা, ওর বাবার সামনেই ওকে গুলি কর, তারপর ওই গুদামে আগুন লাগিয়ে দে। কেউ জানবে না এই কোটিপতি পরিবার কোথায় ভস্মীভূত হলো। জানোয়ার, তোরা মানুষ না। অয়ন ভাই, আপনি চোখ মেলেন। অয়ন ভাই। অয়ন তখন মেঝের ওপর আধমরা হয়ে পড়ে আছে। ওর চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। ও শুধু নীলার কান্না আর বাবার হাহাকার শুনতে পাচ্ছে। আরশাদ পিস্তলটা লোড করলো এবং অয়নের কপালের ঠিক মাঝখানে ধরল। অয়ন শুধু বিড়বিড় করে কিছু একটা বলল, যা কেউ শুনতে পেল না। ওর সারা শরীর নিথর হয়ে আসছে। আল্লাহ, আমার কি এখানেই শেষ? আমি কি তবে পরাজিত হয়ে চলে যাব?
গুদামের ভেতরটা এখন একদম নিস্তব্ধ। শুধু আসাদ খানের পিস্তল লোড করার সেই খটখট শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। অয়ন মেঝের উপর রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। ওর নিঃশ্বাস খুব ধীরে পড়ছে, যেন যে কোনো সময় থেমে যাবে। আসাদ খান তার বুট জুতো দিয়ে অয়নের রক্তাক্ত পিঠে চাপ দিয়ে পিস্তলের নলটা অয়নের কপালে ঠেকালো। লতিফ চৌধুরী পাশ থেকে পৈশাচিক আনন্দ নিয়ে দেখছে আর দাঁত বের করে হাসছে। রে অয়ন সম্রাট, শেষ কিছু ইচ্ছা আছে নাকি একবারে নরকে গিয়ে তোর বাবার জন্য জায়গা রেডি করবি? তোকে মারার পরে এই গুদামে আমি এমনভাবে আগুন দেব যে কেউ তোর হাড়গোড়ো খুঁজে পাবে না। দুনিয়ার মানুষ জানবে কোটিপতি অয়ন আর তার বাপ কোনো এক দুর্ঘটনায় পুড়ে কয়লা হয়ে গেছে। হর্ষদ ভাই, দেরি করবেন না, এখনই ট্রিগার টিপুন। এই ছেলেটা বেঁচে থাকলে আমাদের শান্তিতে থাকতে দিবে না। ও জ্যান্ত থাকা মানেই আমাদের বিপদ। ওর চোখ দুটো দেখেন, মরার দশা হয়েছে তাও কেমন রাগে রাগে চোখে চেয়ে আছে। না, মেরো না ওকে। আরশাদ সাহেব, আপনার পায়ে ধরি, ওকে ছেড়ে দিন। অয়ন ভাই, আপনি কিছু একটা করেন। আপনি মরতে পারেন না, কেন আমাদের বাঁচাতে এসে আপনি নিজের জানটা এভাবে দিচ্ছেন? অয়ন তখন আধবোজা চোখে আশাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। ওর ঠোঁটের কোণ দিয়ে দলা দলা রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক ধরনের চরম তাচ্ছিল্য ফুটে উঠেছে। আসাদ খান এই হাসিতে কিছুটা ভড়কে গেল। আরশাদ, তুই ভেবেছিস আমি এতই কাঁচা যে একা এখানে মরতে আসবো? তুই কি জানিস তোর এই গুদামের চারপাশের 1 মাইলের মধ্যে কোনো মোবাইল নেটওয়ার্ক কেন কাজ করছে না? একবার তোর গড়িটার দিকে তাকিয়ে দেখ, আধ ঘন্টা পার হয়ে গেছে। কি বলতে চাস তুই? ফালতু কথা বলে লাভ নেই। এখানে আশেপাশে 10 মাইলের মধ্যে জনমানুষ নেই। তোকে বাঁচানোর মতো কোনো বাপের ব্যাটা নেই এখানে। তোর কোনো ফোন দিয়ে আজ কাজ করবে না। তুই যে কাগজগুলো সই করিয়ে নিলি, ওইগুলো একবার ভালো করে চেক করে দেখ তো আরশাদ। ওগুলো কি আসলেও আমার প্রপার্টির কাগজ, নাকি তোর নিজের আর তোর এই শেডো গ্রুপের মৃত্যু পরোয়ানা? আসাদ খান চমকে উঠে পকেট থেকে সই করা কাগজগুলো বের করলো। যখনই সে কাগজগুলো চোখের সামনে মেলল, দেখল ভেতরের পাতায় কোনো প্রার্থীর ডিটেলস নেই, পুরোটা একদম সাদা। শুধু একদম নিচের পাতায় রক্তমাখা কলমে বড় বড় করে লেখা গেম ওভার। আরশাদ রাগে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হলো। হারামজাদা, তুই আমার সাথে শেষ মুহূর্তেও চালাকি করছিস? এখনই তোকে কুকুরের মতো গুলি করে মারবো আমি। আশাদ যখনই ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই পুরো গুদামের ছাদ বিকট শব্দে ভেঙে পড়ল। চারিদিকের দেয়াল ধসে একদল কমান্ডো দড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো, সবার হাতে অত্যাধুনিক অস্ত্র। আশাদের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই স্নাইপারের গুলিতে একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। গুদামের বাইরে থেকে শত শত পুলিশের সাইরেনের শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। লতিফ চৌধুরী ভয়ে গুটিসুটি মেরে টেবিলের নিচে ঢোকার চেষ্টা করলো, কিন্তু সব থেকে বড় চমক তখনই বাকি ছিল। দাদামণি, সময় হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। ওদের জালে আমরা না, আমাদের জালে ওরা ফেসে গেছে। যে সুলেমান চাচাকে এতক্ষণ মুমূর্ষু বা অজ্ঞান মনে হচ্ছিল, তিনি হঠাৎ এক লাফে উঠে দাঁড়িয়ে আসাদ খানের হাতের পিস্তলটা এক লাথিতে দূরে ফেলে দিলেন। তার হাতে এখন একটা ছোট্ট কিন্তু কার্যকর রিভলভার। অয়ন মেঝের রক্ত হাত দিয়ে মুছে ধীরে ধীরে টলমল পায়ে উঠে দাঁড়ালো। ওর সারা শরীরে নীলচে দাগ আর চোট, কিন্তু ওর দাঁড়ানোর ভঙ্গি এখন কোনো সেনাপতির মতো। কী ভেবেছিলি আরশাদ? তুই আমাকে ট্র্যাপ করেছিস? আসলে আমি তোকে তোর এই শেডু গ্রুপকে এই গুদামে টেনে এনেছি যেন তোকে হাতে নাতে ধরা চায়। বাইরে তোর যত লোক ছিল তাদের সবাইকে আমার পার্সোনাল কমান্ডোরা অলরেডি নিউট্রালাইজ করে দিয়েছে। পুরো ফ্যাক্টরি এখন আর্মি স্পেশাল ফোর্স আর পুলিশ ঘিরে ফেলেছে। পালানোর কোনো রাস্তা নেই তোর। ওটা অভিনয় ছিল চৌধুরী সাহেব। দাদামণির প্ল্যান অনুযায়ী আপনাকে আর আরশাদকে এক জায়গায় করা হয়েছে। আপনারা যাতে ভাবেন আমরা একদম শেষ হয়ে গেছি, তাই এই ঝুঁকিটুকু নিয়েছিলাম। আপনাদের নিজেদের মুখ থেকেই তো স্বীকারোক্তি বের করে নিলাম যে আপনারা নীলার সাথে আর দাদামণির বাবার সাথে কি কি অন্যায় করেছেন। সব রেকর্ড হয়ে গেছে। অয়ন ধীর পায়ে আসাদ খানের সামনে গিয়ে দাঁড়ালো। আসাদ এখন ভয়ে মূর্তির মতো দাঁড়িয়ে কাঁপছে।
অয়ন ওর কলারটা টেনে ধরলো আর সজোরে একটা ঘুষি বসালো ওর নাকে। আশাদ ছিটকে গিয়ে দেয়ালে লাগলো। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস, সুলেমান চাচাকে মেরেছিস, আর নীলাকে দিনরাত মানসিকভাবে অত্যাচার করেছিস। তোকে যদি আমি আজ জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি তবু পাপ হবে না, কিন্তু আমি আইন নিজের হাতে নেব না। তোকে আমি পচে মরার জন্য জেলের অন্ধকার সেলে পাঠাবো, যেখানে সূর্যের আলোও ঢুকে না। লতিফ চৌধুরী, আপনার জন্য স্পেশাল ব্যবস্থা আছে। অয়ন ভাই, আপনি ঠিক আছেন তো? আপনার গায়ে কত রক্ত, আপনি এসব কিভাবে করলেন? আমরা তো ভেবেছিলাম আজই আমাদের জীবনের শেষ দিন। নীলা, আমি যখন ছোট ছিলাম তখনই বাবা আমাকে শিখিয়েছিলেন, শত্রুকে যদি পুরোপুরি ধ্বংস করতে চাও তবে আগে তাকে জয়ের স্বাদ দাও। ওরা ভেবেছিল ওরা জিতে গেছে, আর ঠিক সেই সময় ওরা সবথেকে বড় ভুলটা করে বসলো। আমি শুধু নিজেকে বিপদে ফেলে ওদের এই গোপন আস্তানাটা বের করলাম, কারণ এখানে ওদের সব ডিজিটাল সার্ভার রাখা আছে। বাবা, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? আমি জানতাম তুই কিছু একটা করবি, কিন্তু তোর ওপর যখন ওরা ওই রড দিয়ে মারছিল তখন আমার আসলেও খুব কষ্ট হচ্ছিল রে বাপ। মনে হচ্ছিল সব ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসি, কিন্তু তোর ইশারার অপেক্ষায় ছিলাম। এখন এই পিচাসগুলোকে বিদায় কর, পুলিশ কমিশনারকে ভেতরে ডাক। পুলিশ কমিশনার একদল অফিসার নিয়ে ভেতরে ঢুকলেন এবং আরশাদ খান ও লতিফ চৌধুরীকে হাতকড়া পরালেন। ঋতু এতক্ষণ এক কোণে ভয়ে জড়সড় হয়ে বসেছিল। সে কাঁপতে কাঁপতে অয়নের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। অয়ন, আমাকে মাফ করে দাও। আমি কসম করে বলছি, আমি জানতাম না আমার বাবা এত বড় অপরাধী। আমি ভার্সিটিতে যা করছি সব ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাকে পুলিশে দিও না অয়ন, আমি মরে যাব। ঋতু, তোমার ক্ষমা পাওয়ার সময় অনেক আগেই পার হয়ে গেছে। তুমি যে অহংকার আর দম্ভ নিয়ে চলতে, সেই আবজার আজ তোমাকে নর্দমায় নামালো। তুমি নীলাকে দাসী বানিয়ে রেখেছিলে, আজ থেকে তুমি নিজে আইনের চোখে একজন আসামি। তোমার বাবার সব অপকর্মের সুযোগ তুমি ভোগ করেছো, তাই সাজাও তোমাকে পেতে হবে। অফিসার, এদের কাউকে ছাড়বেন না। পুলিশ যখন সবাইকে টেনে হিচড়ে গাড়িতে তুলছিল, অয়ন নীলার কাছে গেল। নীলা তখনও ঘোর লাগা চোখে অয়নকে দেখছে। যে ছেলেটাকে সে ভার্সিটিতে খ্যাত ভেবে একটু করুণা করত, সেই ছেলেটাই আজ পুরো দেশের আন্ডারওয়ার্ল্ডের একটা বড় চেন ধ্বংস করে দিল। নীলার চোখে বিস্ময় আর শ্রদ্ধার এক মিশ্র অনুভূতি। আপনি কি সত্যি সে অয়ন ভাই যাকে আমি ভার্সিটির সিঁড়িতে বসে থাকতে দেখতাম, নাকি আপনি অন্য কেউ? আমার বিশ্বাস হচ্ছে না যে একটা মানুষ 3 বছর ধরে এভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে। আমি সেই অয়নই নীলা, শুধু পার্থক্য হলো এখন থেকে আর আমাকে ছেঁড়া শার্ট পরে লুকিয়ে থাকতে হবে না। আজ থেকে আমি মুক্ত, আর তুমিও মুক্ত। চলো, তোমার ছোট ভাইটাকে আমি অলরেডি উদ্ধার করিয়ে আমার বাসায় পাঠিয়ে দিয়েছি, ও এখন একদম ঠিক আছে। আপনি আমার ভাইয়ের খোঁজও এর মধ্যে পেয়ে গেছেন। আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম অয়ন ভাই। আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দিব। অয়ন নীলার হাত ধরে গুদামের বাইরে এলো। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। রাতের সেই বিভীষিকা কাটিয়ে সূর্যটা আজ অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে। অয়ন আকাশের দিকে তাকিয়ে একটা তৃপ্তির লম্বা নিঃশ্বাস নিল। ও সারা শরীরের ব্যথা যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। 3 বছরের এই ছদ্মবেশ, অপমান আর ত্যাগের নাটক আজ সার্থকতা পেল। সুলাইমান চাচা, গাড়ি রেডি করো, আজ ভার্সিটিতে যাব শেষবারের মতো। তবে বাসে না, আজ অয়ন সম্রাট হিসাবেই গেট দিয়ে ঢুকবে। ভার্সিটির সবাইকে জানানো দরকার যে যাকে তারা খ্যাত বলেছিল সে আসলে কে। নীলা, তুমি আমার সাথে যাবে? আমি আপনার সাথেই থাকবো অয়ন ভাই, আজ থেকে আর কোনো ভয় নেই। অয়ন নীলাকে নিয়ে দামি কালো রঙের গাড়িটায় গিয়ে বসলো। যে আভিজাত্য সে এতদিন লুকিয়ে রেখেছিল, আজ তা পুরো শহরের সামনে প্রকাশ পাওয়ার অপেক্ষায়। ঢাকা ভার্সিটির কার্জন হলের সামনে আজ তিল ধারণের জায়গা নেই। সকাল থেকেই পুরো ক্যাম্পাস হুলস্থুল পড়ে গেছে। সবার মুখে একটাই কথা, ঋতুর বাবা লতিফ চৌধুরী নাকি পুলিশের হাতে ধরা খেয়েছে। কিন্তু সবার আসল নজর এখন অয়নের দিকে। সেই ছেঁড়া শার্ট পরা খ্যাত অয়ন আসলে কে?
ঠিক তখনই মেন গেট দিয়ে একটা দুটা না, একটার পর একটা 10টা কালো রঙের দামি গাড়ি ভেতরে ঢুকলো। ল্যাম্বরগিনি আর রোলস রয়েসের গাড়িগুলো যখন ক্যাম্পাসের রাস্তায় টায়ার ঘষে ব্রেক কষলো, তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা পোলাপানগুলো ভয়ে আর অবাক হয়ে দুই পাশে সরে জায়গা করে দিল। কিরে জুবাইর, এগুলো কার গাড়ি রে? কোনো বিশাল বড় মেহমান আসছে নাকি? ভার্সিটিতে তো এমন সিকিউরিটি আর দামি গাড়ি জীবনেও দেখিনি। এই গাড়িগুলোর এক একটার দাম দিয়ে আমাদের পুরো এলাকা কিনে নেওয়া যাবে। জানি না রে ভাই, দেখ কালো স্যুট আর চশমা পরা বডিগার্ডগুলো কিভাবে চারপাশ ঘিরে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে কোনো রাজার ছেলে নামবে। এই দেখ মাঝখানের গাড়িটার দরজা খুলছে। মাঝখানে রোলস রয়েস গাড়িটার দরজা খুলল। প্রথমে নামলো সোলাইমান চাচা। তার পরনে একদম চকচকে দামি স্যুট, কানে ওয়্যারলেস হেডফোন। তিনি খুব সম্মান দিয়ে পেছনের সিটের দরজাটা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। গাড়ি থেকে পা রাখলো এক যুবক, পরনে কয়েক লাখ টাকার ব্র্যান্ডেড স্যুট, চোখে কালো সানগ্লাস আর হাতে দামি রোলেক্স ঘড়ি। তার হাঁটার স্টাইল আর তাকানোর ভঙ্গিটা এতই পাওয়ারফুল ছিল যে এক মুহূর্তের জন্য পুরো ক্যাম্পাস একদম চুপচাপ হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এই হিরোর মতো দেখতে ছেলেটাই তাদের সেই গরিব অবহেলিত অয়ন। কি হলো, সবাই এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আমার চশমাটা কি খুব বেশি দামি মনে হচ্ছে, নাকি কালকের সেই ক্ষেত ছেলেটার চেহারা এখন চিনতে পারছেন না? অয়ন তার সানগ্লাসটা খুলে সানির একদম মুখের সামনে গিয়ে দাঁড়ালো। সানি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যাচ্ছিল। অয়ন ওর কাঁধে হাত দিয়ে একটা বাঁকা হাসি দিল। এই সেই সানি যে 2 দিন আগে অয়নের ফাইলটা পুকুরে ফেলে দিতে চেয়েছিল। অয়নের চোখের তেজ দেখে সানির কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে। কি সানি, কাল না বলেছিলে আমার 7 জন্মের টাকা লাগবে তোমার এই আইফোনটা কিনতে? সুলেমান চাচা, সানিকে ওর যোগ্যতা অনুযায়ী একটা গিফট দেন তো। সোলাইমান চাচা ইশারা করতে একটা বডিগার্ড একটা ব্যাগ খুলে সানির সামনে ধরল। ব্যাগের ভেতর লেটেস্ট মডেলের 15-20টা আইফোন, একদম নতুন প্যাকেট করা। অয়ন সেখান থেকে একটা ফোন হাতে নিল আর খুব তাচ্ছিল্য করে সানির পায়ের কাছে মাটির উপর ছুঁড়ে মারল। ফোনের স্ক্রিনটা সাথে সাথে চুরমার হয়ে গেল। আইফোন কিনতে 7 জন্ম লাগে না সানি। আমার 1 মিনিটের ইনকাম দিয়ে তোমার মতো কয়েকশো ছেলেকে আমি কিনে পকেটে ভরে রাখতে পারি। আজ থেকে এই ক্যাম্পাসে কাউকে যদি কোনো স্টুডেন্টের পোশাক বা টাকা দেখে ছোটো করতে দেখি, তবে তোমার ওই দামি ফোনটা তোমার গলায় গেঁথে দেব। আমার কথা ক্লিয়ার? অয়ন ভাই, আমরা আসলে ভুল করেছি, আমাদের মাফ করে দেন। আমরা ঋতুর কথায় এইসব ফালতু কাজ করছি। মাফ? যে সম্মান তোমরা সবার সামনে নষ্ট করেছো সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কি তোমাদের আছে? তোমরা তো শুধু দামি জামা আর গাড়ির গোলাম। এই যে দেখো, আমার এই একটা গড়ির দাম দিয়ে তোমাদের সবার বাড়ি জমি বিক্রি করলেও হবে না। কিন্তু আমি তোমাদের মতো নিচু মনের মানুষ না। আমি আজ এখানে এসেছি শুধু একটা কথা বোঝাতে, মানুষকে তার পকেটের টাকা দিয়ে না, তার ব্যবহার দিয়ে বিচার করতে শেখো। অয়ন সম্রাটকে তোমরা ছোট করোনি, তোমরা নিজেদের ছোট করেছো। ঠিক সেই সময় দ্বিতীয় গাড়িটার দরজা খুলে গেল। গাড়ি থেকে নেমে এলো নীলা। তার পরনে এখন দামি ডিজাইনার ড্রেস, চেহারায় একদম রাজকীয় ভাব। অয়ন নীলার দিকে হাত বাড়িয়ে দিল। নীলা হাসি মুখে অয়নের হাত ধরে সবার মাঝখান দিয়ে হেঁটে যেতে লাগলো। ক্যাম্পাসে মেয়েরা হিংসায় জ্বলছে আর ছেলেরা আফসোস করছে কেন তারা আগে নীলার সাথে ভালো ব্যবহার করেনি। ঋতুর সেই চাটুকার বন্ধুরা এখন মাথা নিচু করে রাস্তার এক কোণে চোরের মতো দাঁড়িয়ে আছে। এই যে শুনো সবাই, আজ থেকে ইউনিভার্সিটির লাইব্রেরি, ল্যাব আর ক্যান্টিনে যত বকেয়া আর ভবিষ্যৎ খরচ আছে সব আমার এম্পায়ার গ্রুপ দিয়ে দেবে। আর শোনো, ঋতু চৌধুরীর বাবার যে শেয়ারগুলো এই ভার্সিটির ফান্ডে ছিল সেগুলো এখন থেকে নীলার নামে থাকবে। নীলা এখন শুধু এই ভার্সিটির ছাত্রী না, সেই ক্যাম্পাসের সবথেকে বড় অথরিটি। অয়ন ভাই, আপনি তো পুরো ভার্সিটির পরিবেশটা বদলে দিলেন। সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখেছেন? ওরা হাঁ করেই থাকবে নীলা, কারণ ওরা এতদিন আমার পোশাক দেখেছে, আমার ভেতরের মানুষটাকে চিনতে পারেনি। আজ আমি অয়ন সম্রাট হিসাবে সবার সামনে আসলাম শুধু এটা বুঝিয়ে দিতে যে যাকে তোমরা খেত ভেবে ছোটো করো সে চাইলে তোমাদের পুরো জগৎটা এক নিমিষেই কিনে নিতে পারে।
অয়ন ডিন অফিসের দিকে বীর দর্পে হেঁটে গেল। প্রতিটি পদক্ষেপে তার দামি জুতোর শব্দ যেন সানি আর জুবাইরদের কলিজায় গিয়ে কাঁপন ধরাচ্ছে। পুরো ক্যাম্পাসের আবহাওয়া 1 মিনিটে পাল্টে গেছে। যে অয়নকে সবাই গালি দিত, আজ তার নামেই জয়ধ্বনি উঠছে। অয়ন ডিন অফিসের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে আগে তাকে ঢুকতে বাধা দেওয়া হতো। আজ ডিন নিজে ফাইল হাতে গেটে দাঁড়িয়ে তাকে রিসিভ করছেন। ডিন সাহেব, ভেতরে আসতে পারি নাকি এখনো আমার শার্টের কলার নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? সি ওয়ান সাহেব, আপনি এসব কি বলছেন? আসুন, ভেতরে আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অপেক্ষা আপনাদের করতে হবে না। আজ আমি শুধু আমার পেপারসগুলো নিতে এসেছি। ইউনিভার্সিটির আভিজাত তো আপনাদের মতো তেলবাজদের জন্য নষ্ট হয়ে গেছে। সুলাইমান চাচা, গাড়ি রেডি করো, আমাদের কাজ শেষ। নীলা, চলো। অয়ন আর নীলা আবার গাড়ির দিকে ফিরে এলো। পুরো ক্যাম্পাস তখন অয়ন অয়ন বলে চিৎকার করছে, কিন্তু অয়ন একবারও পেছনে ফিরে তাকালো না। সে তার কাজ শেষ করে ফেলেছে। গাড়িগুলো যখন ধোঁয়া উড়িয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ঋতুর বন্ধুরা শুধু ধুলোবালি মেখে রাস্তার ওপর গাধার মতো দাঁড়িয়ে রইল। ভার্সিটির গেট দিয়ে অয়নের গাড়ির বহর বের হওয়ার সময় পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়েছিল। অয়ন গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে, পাশে নীলা। নীলা এখনো অয়নের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, কারণ কালকে সেই ছেঁড়া শার্ট পরা ছেলেটা আর আজকের এই কোটিপতি অয়নের মধ্যে আকাশ পাতাল তফাৎ। গাড়িটা হঠাৎ মাঝ রাস্তায় থেমে গেল। সুলাইমান চাচা গাড়ি থেকে নেমে পেছনের জানালার কাছে এসে দাঁড়ালেন। তার মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। দাদামণি, একটা ফোন এসেছে। আমাদের সব কয়টা শিপমেন্ট বন্দরে আটকে দেওয়া হয়েছে, আর আর আমাদের মেইন সার্ভারে নতুন করে অ্যাটাক হয়েছে। কি বললে চাচা? আরশাদ আর লতিফ তো জেলে, তাহলে এই কাজ কে করেছে? ওদের নেটওয়ার্ক তো আমি নিজেই দুলে মিশিয়ে দিয়েছি। এটাই তো রহস্য দাদামণি। ফোনটা যে করেছে সে নিজেকে এই খেলার আসল মালিক বলে দাবি করেছে। সে একটা ভিডিও লিংক পাঠিয়েছে আপনার ফোনে। ফোন করার সময় সে নিজের নাম বলেছে জুলফিকার। অয়ন দ্রুত ফোনটা বের করলো। ভিডিওটা প্লে হতে স্ক্রিনে ফুটে উঠল একটা অন্ধকার ঘর। সেখানে আরশাদ খান আর লতিফ চৌধুরী নেই। উল্টো দিকে রাজকীয় একটা চেয়ারে একজন বসে আছে। তার মুখটা ছায়ার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার গলার স্বর শুনে অয়ন পাথর হয়ে গেল। এই কণ্ঠস্বরটা ওর পরিচিত জগতের কেউ। অয়ন সম্রাট, খেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবলে কি করে? তুমি যাদের ধরেছো তারা তো ছিল আমার ফেলে দেওয়া পুরনো আসবাবপত্র। লতিফ আর আসাদকে তো আমিই তোমার হাতে তুলে দিয়েছি, যেন তুমি নিজেকে সম্রাট ভাবতে শুরু করো। আসল সম্রাট তো এখনো সিংহাসন ছাড়েইনি। জুলফিকার, কে আপনি? সামনে এসে কথা বলুন। কাপুরুষের মতো আড়ালে লুকিয়ে ধমকে দিচ্ছেন কেন? খুব শীঘ্রই দেখা হবে, তবে তার আগে তোমার পাশে বসে থাকা ওই মেয়েটার দিকে একবার তাকাও। নীলা, যার জন্য তুমি এত কিছু করলে, সে আসলে কে জানো তো? ওর বাবার মৃত্যুর আসল কারণটা কি ও তোমাকে বলেছে? নীলা, তুমি কি এখনো ওকে সত্যিটা বলবে না, নাকি আমি বলে দেবো যে তোমার বাবাকে কে মেরেছে? ভিডিওটা সাথে সাথে কেটে গেল। অয়ন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে নীলার দিকে তাকালো। নীলা তখন পাথরের মতো বসে আছে। ওর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। ও শরীরটা থরথর করে কাঁপছে। অয়ন বুঝতে পারছে নীলা বড় কোনো বিপদে আছে, বা কোনো বিশাল সত্য লুকাচ্ছে। নীলা, এই জুলফিকার লোকটা কি বলছে? তোমার বাবা কে ছিল? আর ও কেন এমন কথা বলছে যেন আমি তোমার অপরাধী? সত্যিটা বলো নীলা, আমি সব সইতে পারবো, কিন্তু তোমার নীরবতা না। অয়ন ভাই, আমি জানতাম এই দিনটি আসবে। জুলফিকার আমার বাবাকে মারেনি, ও আমার বাবাকে তিলে তিলে শেষ করেছে। আর লতিফ চৌধুরী তো কেবল ওর হাতের পুতুল ছিল। কিন্তু জুলফিকার যে কথাটা আপনাকে বলেনি, সেটা হলো জুলফিকারের সাথে আপনার বাবারও একটা পুরনো শত্রুতা আছে। ও আমাকে ভয় দেখিয়ে আপনার কাছে পাঠিয়েছিল আপনার ক্ষতি করতে, কিন্তু আমি সেটা পারিনি অয়ন ভাই। আমি আপনাকে ধোকা দিতে পারিনি। অয়নের বুকটা ধক করে উঠল। ও বুঝতে পারছে নীলা পরিস্থিতির শিকার। ও নীলাকে ভুল বুঝেছিল। ঠিক সেই সময় সুলাইমান চাচা গাড়ির কাছ নামিয়ে অয়নকে ইশারা করলেন। সুলাইমান চাচার হাতে এখন একটা পিস্তল, কিন্তু সেটার নল অয়নের দিকে নয়, বরং বাইরের দিকে। দাদামণি, নীলামা ঠিকই বলেছে। জুলফিকার আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আমি এতক্ষণ অভিনয় করছিলাম যেন আমি ওর দলে আছি, যাতে আপনাদের রক্ষা করতে পারি। নীলা আপনাকে বাঁচানোর জন্য জুলফিকারের কিছু কথা শুনতে বাধ্য হয়েছিল, কিন্তু ও আপনার কোনো ক্ষতি করেনি।
তার মানে তোমরা দুজনই আমাকে আড়াল করেছিলে? নীলা, তুমি কেন আগে বললে না? আমি তো ভেবেছিলাম তুমি ওদের সাথে মিশে আছো। আমি যদি বলতাম, জুলফিকার আমার ভাইকে তক্ষুনি মেরে ফেলতো অয়ন ভাই। ও বলেছিল আপনার আভিজাত্য চূর্ণ বিচূর্ণ করে আপনার সব শেয়ার কেড়ে নিত, কিন্তু আমি সেটা করিনি। আমি উল্টো জুলফিকারের সার্ভারে আপনার হ্যাকারদের জন্য রাস্তা করে দিয়েছিলাম। অয়ন এবার সবটা বুঝতে পারল। নীলা নিজেকে ভিলেন সাজিয়ে আসলে অয়নকে সাহায্য করেছিল। অয়ন নীলার হাতটা শক্ত করে ধরল। ঠিক সেই সময় আকাশ থেকে হেলিকপ্টারের আওয়াজ পাওয়া গেল। জুলফিকারের লোকরা গাড়িটা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। নীলা, ভয় পেও না। অয়ন সম্রাট একবার যখন সব জেনে গেছে, তখন জুলফিকার কেন, ওর বাপ আসলেও আমার কিছু করতে পারবে না। সুলেমান চাচা, সিগন্যাল দাও। সাথে সাথে অয়নের নিজস্ব ব্ল্যাক কমান্ডো টিমের গাড়ি এসে পুরো এলাকা ব্লক করে দিল। অয়ন গাড়ি থেকে নেমে সরাসরি আকাশের দিকে তাকালো। যে জুলফিকার ওকে ভয় দেখাতে চেয়েছিল, তাকে সে এখন পাল্টা চ্যালেঞ্জ ছুটছে। অয়ন তার ফোনের ক্যামেরা অন করে জুলফিকারের নাম্বারে একটা মেসেজ পাঠালো। জুলফিকার চাচা, আপনি বেঁচে আছেন শুনে ভালো লাগলো, কিন্তু 10 বছর আগে আপনি যে প্লেন ক্রেশে মর্ডার নাটক করেছিলেন, আজ আমি আপনাকে সত্যি সত্যি কবরে পাঠাবো। আপনি ভাবছেন নীলাকে ব্যবহার করে আমাকে মারবেন? নীলা আমার শত্রু না, নীলা আমার শক্তি। অয়ন ভাই সাবধানে, জুলফিকার খুব ভয়ঙ্কর লোক। ও নিজের স্বার্থের জন্য নিজের ভাইকেও ছাড়েনি। ও আমার নিজের চাচা হতে পারে নীলা, কিন্তু যে আমার বাবার সম্মান নিয়ে খেলছে আর তোমাকে কাঁদিয়েছে, তার কোনো ক্ষমা নেই। সুলেমান চাচা, বাবাকে সেফ হাউসে নিয়ে যাও। আর নীলা, তুমি আমার সাথে থাকো, আজ রহস্যের শেষ দেখে ছাড়বো। অয়ন নীলাকে নিয়ে কমান্ডোদের পাহারায় সামনে এগোতে লাগলো। ওকে বুঝতে পারছে এই লড়াইটা এখন পারিবারিক। ওর মৃত চাচা কিভাবে জুলফিকার হয়ে ফিরে আসলো এবং কেন সে অয়নকে ধ্বংস করতে চায়, এই রহস্যর জট খুলতে হবে। অয়নের চোখে এখন আগুনের শিখা। শহরের বাইরে এক বিশাল পরিত্যক্ত গুদামঘর। বাইরে অয়নের কমান্ডোরা পজিশন নিয়ে আছে, আর ভেতরে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে অয়ন আর নীলা। গুদামের মাঝখানে একটা বিশাল স্ক্রিন জ্বলে উঠল। সেখানে দেখা যাচ্ছে একজন বয়স্ক মানুষকে, যার চেহারার সাথে অয়নের বাবার অদ্ভুত মিল। এই সেই জুলফিকার, অয়নের আপন ছোট চাচা, যাকে সবাই 10 বছর আগে মৃত বলে জানতো। কি বাতে যা, অনেক দূর চলে এসেছো দেখেছি। নীলাকে দিয়ে তোমাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু মেয়েরা বড্ড বেশি আবেগপ্রবণ। ও নিজের ভাইয়ের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে সব বলে দিল। চাচা, আপনি বেঁচে আছেন জেনে খুশি হতাম যদি না আপনি আমাদের সাথে এই নোংরা খেলাটা খেলতেন। যে বাবা আপনাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো, তার পেটে আপনি ছুরি মারলেন। আর নীলার বাবাকে আপনি কেন মারলেন? উনি তো আপনার বিজনেস পার্টনার ছিলেন। জুলফিকার সাহেব, আজ আপনার পালা। আপনি ভেবেছিলেন আমাকে ভয় দেখিয়ে অয়ন ভাইয়ের সব সম্পত্তি লিখে নেবেন। আপনি ভুলে গেছেন অয়ন ভাই একা নন। আমি সব প্রমাণ জোগাড় করে রেখেছি যে কিভাবে আপনি লতিফ চৌধুরীকে ব্যবহার করে আমার বাবাকে খুন করেছিলেন। জুলফিকার স্ক্রিনের ওপাশ থেকে অট্ট হাসি দিল। সে হাসিতে কোনো মমতা নেই, আছে শুধু ক্ষমতার লোভ। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এখন তার পুরো মুখটা দেখা যাচ্ছে, এক পাশের গালটা আগুনে পোড়া। হয়তো সেই 10 বছর আগের প্লেন ক্র্যাশের স্মৃতি। প্রমাণ? ওসব প্রমাণ দিয়ে আদালত চলে অয়ন, রাজত্ব চলে না। এই যে নীলা, তুই যে ভাইয়ের কথা ভাবছিস, তোর ভাই এখন আমার জিম্মায় নেই। ও এখন তোর অয়ন ভাইয়ের বাবার কাছে। হ্যাঁ অয়ন, তোমার বাবা নীলার ভাইকে আমি একসাথে এক জায়গায় আটকে রেখেছি। এখন বলো, সম্পত্তি দেবে নাকি লাশ নেবে? চাচা, আপনি একটা ভুল করেছেন। আপনি ভাবছেন আমার বাবাকে আপনি আটকে রেখেছেন। সুলেমান চাচা, ভিডিওটা অন করো। হঠাৎ জুলফিকারের স্ক্রিনের এক কোণে একটা ছোট উইন্ডো ওপেন হলো। সেখানে দেখা যাচ্ছে অয়নের বাবা তার নিজের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন, আর তার পাশে নীলার ছোট ভাই হাসি মুখে চকলেট খাচ্ছে। জুলফিকারের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার দশা হলো। এটা কি করে সম্ভব? আমার লোকেরা তো একটু আগেই জানালো ওরা ওদের কবজা রেখেছে। চাচা, আপনার এই বারাটে গুন্ডারা টাকার গোলাম। আমি ওদের আপনার দেওয়ার টাকার চেয়ে 10 গুণ বেশি দিয়ে কিনে নিয়েছি। আপনি যখন আমার সাথে ভিডিও কলে কথা বলেছিলেন, তখনই আমার লোকরা বাবাকে আর নীলার ভাইকে সরিয়ে ফেলেছে।
আপনি এখন একা চাচা, আপনার ডানে বামে কেউ নেই। অয়ন ভাই, আমরা ঠিক আছি তো? আলহামদুলিল্লাহ। জুলফিকার সাহেব, এবার আপনার কি হবে? আপনি তো এখন চারিদিক থেকে ঘেরাও। জুলফিকার এবার রাগে চিৎকার করে উঠল। সে বুঝতে পারছে তার সব চাল উল্টে গেছে। সে ড্রয়ার থেকে একটা রিমোট বের করলো। অয়ন, তুই জিততে পারবি না। এই গুদামের নিচে আমি টাইম বোমা সেট করে রেখেছি। আমি মরলে তোদের নিয়ে মরবো। সই করবি না তো? এই দেখ পাটল। টিপুন চাচা, বাটনটা টিপুন। ওটা কাজ করবে না। আমি যখন গোদামে ঢুকেছি তখনই আমার হ্যাকাররা ওই পুরো বিল্ডিংয়ের ইলেকট্রনিক লাইন জ্যাম করে দিয়েছে। আপনি এখন একটা খেলনা রিমোট নিয়ে বসে আছেন। অয়ন ধীরে পায়ে স্ক্রিনের দিকে এগিয়ে গেল। ওর চোখে এখন সেই ভয়ঙ্কর আভিজাত্য তেজ। ও যেন জুলফিকারের চোখের ভেতর দিয়ে ওর আত্মাটা দেখে নিচ্ছে। চাচা, আপনি 10 বছর আগে টাকার লোভে নিজের পরিবারকে ঠকিয়ে মরে যাওয়ার নাটক করেছিলেন। আজ আমি আপনাকে সত্যি সত্যি দুনিয়ার মানুষের কাছে মৃত বানিয়ে দেবো। পুলিশ আপনাকে ধরবে না, কারণ আমি চাইও না আমাদের বংশের নাম কোর্ট কাছারিতে খারাপ হোক। আপনি আজ থেকে এই গুদামেই বন্দী থাকবেন যতক্ষণ না আপনার পাপের বিচার হয়। অয়ন ভাই, ওকে ছেড়ে দিবেন না। ও আমার বাবাকে কেড়ে নিয়েছে। ওর কঠোর শাস্তি হওয়া দরকার। ও শাস্তি পাবে নীলা, তবে সেটা মৃত্যুর চেয়ে ভয়াবহ। ওর সব সম্পত্তি, ওর আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক এখন আমার নামে। ও এখন রিক্ত, নিঃস্ব। যে ক্ষমতার লোভে ও পাগল হয়েছে সেই ক্ষমতায় এখন ওর জেলের শিকল হবে। সুলেমান চাচা, জুলফিকারকে ওর গোপন আস্তানা থেকেই অ্যারেস্ট করার ব্যবস্থা করো। ও যেখানে লুকিয়ে আছে সেই লোকেশন আমি অলরেডি ট্র্যাক করে ফেলেছি। জুলফিকার স্ক্রিনের ওপাশে ধপ করে চেয়ারে বসে পড়ল। সে বুঝতে পারল অয়ন সম্রাট নামের এই ছেলেটা তার থেকেও বড় খেলোয়াড়। অয়ন নীলার হাত ধরে গুদাম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝকঝকে রোদে আকাশটা হাসছে। নীলা অয়নের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। অয়ন ভাই, আপনি কেন আমার জন্য এত কিছু করলেন? আমি তো আপনাকে কত ভুল বুঝেছি, আপনাকে কত কষ্ট দিয়েছি। নীলা, কষ্ট তো মানুষ আপন জনদেরই দেয়। তুমি পরিস্থিতির শিকার ছিলে। আজ থেকে তুমি আর একা নও। তোমার ভাই, আমার বাবা, সবাই এখন আমাদের সাথে। আর এই যে ভার্সিটির গেটে আমাকে ক্ষেত বলে অপমান করতে সবাই, তাদের তো এখন একটা বড় সারপ্রাইজ দেওয়া বাকি আছে। কি সারপ্রাইজ অয়ন ভাই? আপনি তো অলরেডি সবাইকে অবাক করে দিয়েছেন। কাল ভার্সিটিতে একটা গ্র্যান্ড পার্টি দেবো। সেখানে লতিফ চৌধুরীর মেয়ে ঋতু আর ওর বন্ধুদের আমন্ত্রণ জানাবো। ওরা দেখবে আভিজাত্য আসলে কাকে বলে। আর সেখানে আমি আমার জীবনের সব থেকে বড় ঘোষণাটা দেব। অয়ন নীলাকে নিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা যখন স্টার্ট নিল, অয়ন নীলার কানে ফিসফিস করে বলল, নীলা, সম্রাট হতে গেলে রাজত্ব লাগে, কিন্তু মানুষ হতে গেলে কলিজা লাগে। আমার কাছে দুটোই আছে। জুলফিকারের অধ্যায় শেষ করার পর অয়ন এখন একদম শান্ত, কিন্তু এই শান্তি ঝড়ের আগের স্তব্ধতা। পুরো ঢাকা শহরে এখন একটাই আলোচনার বিষয়, অয়ন সম্রাট। ভার্সিটির সেই তথাকথিত খ্যাত ছেলেটা এখন দেশের সবচেয়ে বড় বিজনেস টাইকন। অয়ন সিদ্ধান্ত নিয়েছে আজ সে ভার্সিটিতে এক বিশাল গ্র্যান্ড পার্টি দিবে। তবে এটা শুধু সেলিব্রেশন নয়, এটা সেই সব মানুষের মুখে চপেটাঘাত যারা মানুষকে পোশাক দেখে বিচার করে। ভার্সিটির বিশাল অডিটোরিয়াম আজ নতুনের মতো সেজেছে। দামি দামি ঝাড়বাতি, লাল গালিচা আর দেশ বিদেশের সব নামি দামি শেফদের রান্না করা খাবার। ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্ধের মতো সব দেখছে, কিন্তু অডিটোরিয়ামের এক কোণে ভিজি বিড়ালের মতো দাঁড়িয়ে আছে সানি, জুবায়ের আর তাদের পুরো গ্রুপ। তাদের চেহারা আজ ফ্যাকাশে। ঠিক তখনই গেট দিয়ে ঢুকলো ঋতু। তবে তার সেই দম্ভ আর নেই। ঋতুর বাবা এখন জেলে, সব সম্পত্তি বাজেয়াপ্ত। ঋতু আজ এখানে এসেছে কারণ অয়ন তাকে ইনভাইট করেছে। কিরে ঋতু, তুইও আসলি? আমি তো ভেবেছিলাম তুই মুখ দেখাবি না। আজ অয়ন আমাদের সবার সামনে ইনসার্ট করবে রে। মুখ না দেখি উপায় নেই যায়নি। অয়ন আমাকে আসতে বাধ্য করেছে। ও বলেছে আজ নাকি ও সব হিসেব জুগিয়ে দিবে। দেখছিস ডেকোরেশন? ও চাইলে আমাদের সকলকে কিনে নিতে পারে। আমরা আসলেই অনেক বড় ভুল করেছি রে। যাকে আমরা ফকির বলে গালি দিতাম, সে আসলে রাজপুত্র। হঠাৎ পুরো অডিটোরিয়ামের আলো নিভে গেল। কেবল স্টেজের ওপর একটা নীল আলো জ্বলে উঠল।
অডিটোরিয়ামের মেন দরজা খুলে গেল। ধোঁয়া আর লেজার লাইটের মাঝখান দিয়ে হেঁটে আসছে অয়ন। আজ তার পরনে ধবধবে সাদা একটা 3 পিস স্যুট, পাশে নীলা লাল রঙের একটা শাড়িতে তাকে একদম অপ্সরার মতো লাগছে। অন স্টেজে উঠে মাইকটা হাতে নিল। পুরো হলরুমে পিনপতন নীরবতা। কি হলো, সবাই তো চুপচাপ কেন? আজ তো আনন্দের দিন। 3 বছর ধরে আপনারা আমাকে অনেক বিনোদন দিয়েছেন, আজ আমার পালা আপনাদের বিনোদন দেওয়ার। সানি, জুবাইর, এদিকে আসো, সামনে আসো। সানি আর জুবায়ের কাঁপতে কাঁপতে স্টেজের সামনে এসে দাঁড়ালো। অয়ন ওদের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলর হাসি দিল। তারপর পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে ওদের সামনে ছুঁড়ে মারল। কি সানি, তুমি না আমার ফাইলটা পুকুরে ফেলতে চেয়েছিলে? এই নাও কিছু টাকা, যাও একটা নতুন পুকুর খনন করো যেখানে তোমার এই ছোটো মানসিকতা ডুবিয়ে রাখতে পারো। আর জুবায়ের, তুমি বলেছিলে আমি ময়লাওয়ালাদের মতো। আজ এই অডিটোরিয়ামের যত ময়লা আছে সব তুমি আর তোমার বন্ধুরা পরিষ্কার করবে। এটা আমার অর্ডার। না করলে কাল থেকে তোমাদের পরিবারের থাকার কোনো জায়গা থাকবে না এই শহরে। অয়ন প্লিজ থামো, আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি, আমাদের আর ছোট করো না। ছোটো আমি করছি না ঋতু, ছোটো তোমরা নিজেরাই হয়েছ। যেদিন তোমরা একজন নিরপরাধ মানুষকে তার পোশাক দেখে অপমান করেছিলে, সেদিনই তোমরা নিজেদের সম্মান হারিয়েছিলে। আমি 3 বছর ধরে তোমাদের গালি খেয়েছি শুধু এটা দেখার জন্য যে মানুষের নিচতা কত দূর যেতে পারে। ঋতু চৌধুরী, তোমার বাবা যা করেছে তার জন্য তোমার সাজা হওয়া উচিত ছিল, কিন্তু আমি তোমাকে মাফ করে দিচ্ছি, তবে একটা শর্তে। তুমি আজ থেকে এই ভার্সিটির গরিব মেধাবী ছাত্রদের ফ্রান্ডে শ্রম দেবে। দামি গাড়ি ছেড়ে তুমি সাধারণ বাসে চলাফেরা করবে, তবেই তুমি বুঝতে পারবে জীবনের আসল মানে। অয়ন এবার নীলার দিকে ফিরল। নীলার চোখে আজ ছলছল করছে। অয়ন নীলার হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে এক বড় ঘোষণা দেওয়ার জন্য বুক ফুলিয়ে দাঁড়ালো। সবার নজর এখন তাদের দিকে। আর একটা কথা, আপনারা সবাই নীলাকে চেনেন লতিফ চৌধুরীর বাড়ির কাজের মেয়ে হিসাবে, কিন্তু আজ আমি আপনাদের আসল সত্যিটা বলি। নীলা কোনো কাজের মেয়ে না। নীলা এই এম্পায়ার গ্রুপের আগামী দিনের মালকিন। নীলার বাবা ছিলেন আমার বাবার সবচেয়ে কাছের বন্ধু, যাকে জুলফিকার আর লতিফ মিলে সরিয়ে দিয়েছিল। নীলা আজ থেকে তার হারানোর সম্মান ফিরে পেল। আর আমি অয়ন সম্রাট আজ সবার সামনে ঘোষণা করছি, নীলাই আমার জীবন সঙ্গিনী। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। ছাত্রছাত্রীরা সবাই অয়নের এই উদারতা আর সাহসের প্রশংসা করছে। ঋতু এক কোণে দাঁড়িয়ে চোখের জল মুছছে। আজ সে বুঝতে পেরেছে আসল আভিজাত্য পোশাকে থাকে না, থাকে অন্তরে। অয়ন নীলার কানে ফিসফিস করে বলল, বলেছিলাম না নীলা, শেষ হাসিটা আমিই হাসবো। আপনি শুধু হাসেননি অয়ন ভাই, আপনি জয় করেছেন। কিন্তু জুলফিকারের সেই শেষ হুমকিটা কি আপনি ভুলে গেছেন? ও বলেছিল ও জেল থেকে বের হবে। ও বের হতে পারবে না নীলা, কারণ আমি জানি ওকে কিভাবে চিরস্থায়ী শান্তিতে রাখতে হয়। তবে এখন ওসব ভুলে যাও, আজকের রাতটা শুধু আমাদের। পার্টি যখন তুঙ্গে অয়ন আর নীলা স্টেজ থেকে নেমে ডিন অফিসের দিকে যাচ্ছিল কিছু পেপার সাইন করতে, ঠিক তখনই অয়নের ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা দেখে অয়নের মুখটা আবার শক্ত হয়ে গেল। মেসেজে লেখা ছিল, ভাতিজা, সম্রাট হওয়ার আগে এই নিজের পিছনের দরজাটা চেক করেছো তো? বড় কোনো চমক তোমার জন্য অপেক্ষা করছে। অয়ন থমকে দাঁড়ালো। সে বুঝতে পারছে জুলফিকারের জাল ছিঁড়লেও তার 20 দাঁত এখনো রয়ে গেছে। অয়ন নীলাকে কিছু বুঝতে দিল না, কিন্তু সে মনে মনে প্রস্তুত হয়ে নীল শেষ লড়াইয়ের জন্য। কাল হবে এই দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি। অয়ন জানে আগামীকাল হয় সে চিরদিনের জন্য সম্রাট হবে, নয়তো সব হারিয়ে ধুলোয় মিশে যাবে। সুলেমান চাচা, সব ইউনিটকে অ্যালার্ট করো, খেলা এখনো বাকি আছে। অডিটোরিয়ামের ভেতরে তখন জয়ের উল্লাস চলছে। অয়ন আর নীলাকে ঘিরে শত শত ছাত্রছাত্রী তালি দিচ্ছে। যারা একসময় অয়নকে দেখলে নাক ছিটকাত, তারাই এখন অয়নের সাথে একটা সেলফি তোলার জন্য হুড়োহুড়ি করছে। কিন্তু অয়নের পকেটে থাকা ফোনটা যখন কেঁপে উঠল এবং জুলফিকারের সেই রহস্যময় মেসেজটা এলো, তখন অয়নের চোখের চাহনি মুহূর্তেই বদলে গেল। সে ভিড়ের মাঝখান থেকে কৌশলে বের হয়ে ডিন অফিসের পেছনের করিডরে চলে এলো। সুলেমান চাচা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। তার মুখটা বেশ চিন্তিত। চাচা, জুলফিকার জেলে বসেও মেসেজ পাঠাচ্ছে, এর মানে কি? ওর ফোন তো সুইচ করার কথা ছিল। আমাদের ভেতরে কি এখনো কোনো বিশ্বাসঘাতক আছে?
দাদামণি, আমি মাত্র খবর পেলাম জুলফিকারকে যে জেলে নেওয়া হয়েছিল সেই পিজন ভ্যানে হামলা হয়েছে। একদল সশস্ত্র সন্ত্রাসী মাঝপথে পুলিশকে আক্রমণ করে জুলফিকারকে ছিনিয়ে নিয়ে গেছে। আর সব থেকে বড় ভয়ের কথা হলো আরশাদ খানও এখন ওর সাথে আছে। ওরা এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। তার মানে ওরা এখন মারিয়া? তার মানে ওরা এখন মরিয়া। ওরা জানে আমি ওদের সব শেষ করে দিয়েছি, তাই ওরা এখন মরণ কামড় দেবে। কিন্তু আমার উপর হামলা না করে ওরা মেসেজ দিল কেন? পেছনের দরজা চেক করো, বলতো কি বলেছে। অন কথা শেষ করার আগেই হঠাৎ পুরো অডিটোরিয়ামের ভেতরে মেয়েদের চিৎকারের শব্দ শোনা গেল। অয়ন আর সোলেমান চাচা দৌড়ে ভেতরে ঢুকলেন। গিয়ে দেখলেন অডিটোরিয়ামের পেছনের বিশাল কাচের দেয়াল ভেঙে কয়েকটা কালো মুখোশধারী লোক ভেতরে ঢুকে পড়েছে। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। সাধারণ ছাত্রছাত্রীরা প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটছে। অয়ন দ্রুত নীলার দিকে তাকালো, কিন্তু সেখানে নীলা নেই। নীলার বসার চেয়ারটা খালি পড়ে আছে। নীলা? নীলা কোথায়? সুলেমান চাচা নীলাকে ওরা তুলে নিয়ে গেছে। দাদামণি শান্ত হন, ওরা নীলামাকে ব্যবহার করে আপনাকে কোনো ট্রাপে ডাকবে। এই তো দেখুন, স্টেজ স্ক্রিনে আমার ভিডিও আসছে। অডিটোরিয়ামের বিশাল প্রজেক্টর স্ক্রিনে আবার সেই পরিচিত ভয়ঙ্কর চেহারাটা ভেসে উঠল। জুলফিকার। তবে এবার সে কোনো অন্ধকার ঘরে নেই। সে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নীলা। নীলার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কিরে ভাতিজা, পার্টিটা মাটি করে দিলাম বলে রাগ করলে? আমি তো আগেই বলেছিলাম সম্রাট হওয়ার আগে নিজের পেছনের দরজাটা সামনে রেখো। তুমি যখন স্টেজে ভাষণ দিচ্ছিলে তখন আমার লোকেরা ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে তোমার এই সুন্দর মালকিনকে তুলে এনেছে। এখন বলো, তোমার এই এম্পায়ার টাওয়ারের মেইন সার্ভারের পাসওয়ার্ড দেবে নাকি এই পাহাড় থেকে মেয়েটাকে নিচে ফেলে দেবো? জুলফিকার, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নীলার গায়ে যদি আর একটা আঁচল লাগে তবে আমি তোকে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো। তুই কি চাস বল? পাসওয়ার্ড অয়ন, তোর বাবার করা ওই ডিজিটাল সাম্রাজ্যের সব সিক্রেট কোড আমাকে দিয়ে দে। তুই তো হ্যাকারদের বস, তুই ভালোই জানিস ওই কোড পেলে আমি পুরো দেশের ব্যাংকিং সিস্টেম কবজায় নিতে পারবো। তোর হাতে মাত্র 20 মিনিট সময়। আমি লোকেশন পাঠাচ্ছি, একা আসবি। সাথে কেউ থাকলে মেয়েটাকে আর জানতে পাবি না। ভিডিওটা বন্ধ হয়ে গেল। অয়ন রাগে কাঁপছে। সে বুঝতে পারছে জুলফিকার এখন সব হারানো এক জুয়ারি। সে যে কোনো কিছু করতে পারে। অয়ন সুলেমান চাচার দিকে ফিরল। চাচা, আমার জ্যাকেট আর গান বেল্ট নিয়ে আসুন। আজ আমি কোনো কমান্ডো নিব না। আজ আমি একা যাব। জুলফিকারকে ওর শেষ গন্তব্যে পৌঁছে দেওয়ার সময় হয়েছে। কিন্তু দাদামণি, এটা একটা সুসাইড মিশন। ওরা ওখানে অনেক লোক নিয়ে ওত পেতে আছে। ওরা লোক নিয়ে আছে, আর আমি আমার জেদ নিয়ে আছি। আপনি শুধু আমার ট্র্যাকারের উপর নজর রাখুন। যদি 10 মিনিটের মধ্যে আমি কোনো সিগন্যাল না দিই তো এই পুরো পাহাড়টা উড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন। অয়ন সম্রাট কখনো পরাজিত হতে শেখেনি। অয়ন তার দামি রোলস রয়েলসটা নিয়ে ঝড়ের গতিতে শহরের বাইরে সেই নির্জন পাহাড়ের দিকে রওনা দিল। 20 মিনিটের রাস্তাও মাত্র 10 মিনিটে পার করলো। পাহাড়ের পাদদেশে গাড়িটা রেখেই ও একাই উপরে উঠতে শুরু করলো। ও জানতো চারিদিকে স্নাইপার থাকতে পারে, কিন্তু আজ ওর ভেতরে কোনো ভয় নেই। ও যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালো, দেখলো জুলফিকার আর আরশাদ খান একসাথে দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছে। নীলা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আহা, আমাদের হিরো চলে এসেছে। একা এসেছো দেখে ভালো লাগলো অয়ন। এখন জলদি করে ওই কোডগুলো আমাদের দিয়ে দাও, তারপর তোমাদের দুজনকে আমরা একসাথেই পরপারে পাঠিয়ে দেবো। আরশাদ, তোর মতো চাটুকারের সাথে কথা বলার রুচি আমার নেই। জুলফিকার চাচা, আপনি না অনেক বড় খেলোয়াড়, তবে একটা মেয়ের উপর হাত তুলতে আপনার লজ্জা লাগলো না? এই নিন আপনার পাসওয়ার্ডের পেন ড্রাইভ। নীলাকে ছেড়ে দিন। পেন ড্রাইভটা নিয়ে এত সহজে? তুই আসলে একটা বোকা নয়ন। আমি তো তোকে মারবই, সাথে এই মেয়েটাকেও, কারণ তোরা বেঁচে থাকলে আমি শান্তিতে রাজত্ব করতে পারবো না। রাশেদ, বন্দুকটা তাক কর। রাশেদ যখনই নীলার মাথায় বন্দুক ঠেকালো, অয়ন পকেট থেকে একটা ছোট রিমোট বের করে বাটনে টিপে দিল। সাথে সাথে পুরো পাহাড়ের চারপাশ থেকে বিকট শব্দ ধোঁয়া বের হতে শুরু করলো। এটা সাধারণ ধোঁয়া নয়, এটা ছিল অয়নের তৈরি করা একটা বিশেষ নার্ভ গ্যাস। কয়েক সেকেন্ডের মধ্যে জুলফিকারের লোকরা মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো। তুই ভেবেছিস আমি তৈরি হয়ে আসিনি? এই ড্রাইভটা যখনই তুই হাতে নিয়েছিস তখনই তোর লোকেশন আমি গ্লোবাল স্যাটেলাইটে পাস করে দিয়েছি, আর এই গ্যাসটা তোকে মাত্র 2 মিনিটের জন্য রিল্যাক্স করে দেবে। অয়ন দ্রুত দৌড়ে গিয়ে নীলার বাঁধন খুলে দিল। নীলা অয়নকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। অয়ন নীলাকে আড়ালে সরিয়ে নিয়ে
নিজে জুলফিকারের সামনে গিয়ে দাঁড়ালো। জুলফিকার তখন মেঝেতে পড়ে হাত পা ছুটছে, কিন্তু ওর শরীরে কোনো শক্তি নেই। চাচা, আপনি বলেছিলেন সম্রাট সিংহাসন ছাড়ে না। আমি বলছি যে সম্রাট প্রজার রক্ত চুষে তার সিংহাসন শ্মশান হয়। আপনি আপনার নিজের ভাইকে মারতে চেয়েছিলেন, নীলার বাবাকে মেরেছেন। আজ আপনার সব পাপের বিচার হবে। অয়ন যখন জুলফিকারকে পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছিল, ঠিক তখন আরশাদ খান পেছন থেকে একটা লুকানো ছোরা নিয়ে অয়নকে আঘাত করতে চাইল। নীলা চিৎকার করে উঠল, অয়ন ভাই পেছনে। অয়ন সরে যাওয়ার আগে ছোরাটা ওর কাঁধে গিয়ে লাগলো। রক্তে অয়নের সাদা স্যুট লাল হয়ে গেল। অয়ন ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আরশাদকে ধরে সজোরে একটা আছাড় মারল। অয়ন ভাই, আপনার থেকে রক্ত বের হচ্ছে। সোলাইমান চাচা, পুলিশ নিয়ে জলদি আসুন। পুলিশ আর কমান্ডোরা তখন পাহাড়ে পৌঁছে গেছে। আরশাদ আর জুলফিকারকে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। অয়ন রক্তমাখা শরীর নিয়ে নীলার দিকে তাকিয়ে হাসল। ওর শরীর আর চলছে না, কিন্তু ওর মনে এক বিশাল শান্তি। নীলা, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আজ থেকে আর কোনো জুলফিকার নেই, কোনো লতিফ নেই। আজ থেকে শুধু আমরা আর আমাদের এই সুন্দর পৃথিবী। আপনি এত পাগল কেন অয়ন ভাই? কেন কেন বারবার নিজের জীবন বিপন্ন করেন? কারণ আমি তোমাকে ভালোবাসি নীলা, আর ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য একটা সম্রাট তার রাজত্ব বিসর্জন দিতে পারে। অয়ন যখন ক্লান্ত হয়ে নীলার কাঁধে মাথা রাখল, তখন ভোরের আলো ফুটেছে। পাহাড়ের ওপর থেকে পুরো শহরটাকে আজ অনেক বেশি শান্ত আর সুন্দর লাগছে। অয়ন সম্রাট তার যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছে গেছে। সে শুধু একজন কোটিপতি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আজ জয়ী হয়েছে। পাহাড়ের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর কেটে গেছে দীর্ঘ 3 মাস। জুলফিকার আর আরশাদ খান এখন অন্ধকার জেলের এমন এক সেলে বন্দী, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়েছে। আর লতিফ চৌধুরী তো এখন জেলের ভিতরে নিজের পাপের হিসাব মেলাতেই ব্যস্ত। আজ ঢাকা শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে সাজ রব। আজ অয়ন সম্রাট আর নীলার বিয়ে। পুরো শহর যেন আজ উৎসবে মেতেছে। কনভেনশন সেন্টারের বাইরে হাজার হাজার সাধারণ মানুষ ভিড় করেছে শুধু একবার অয়নকে দেখার জন্য। অয়ন ঘোষণা করে দিয়েছে, আজ এই বিয়ের ভোজে কোনো ভিআইপি নয়, বরং শহরে যত অনাথ আর পথশিশু আছে তারা আগে খাবে। আভিজাত্য যে শুধু টাকার গরমে থাকে না, বরং দয়ায় থাকে, অয়ন সেটা আবারও প্রমাণ করে দিল। সানি আর জুবায়ের আজ গেটে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। না, অয়ন ওদের জেলে পাঠায়নি, ওদের শাস্তি হলো। ওরা 1 বছর এই বিয়ের অনুষ্ঠানে এবং অয়নের চ্যারিটি সেন্টারে ভলান্টিয়ার হিসেবে কাজ করবে। ঋতু সেখানে আছে। দামি মেকআপ আর দম্ভ ছেড়ে ঋতু আজ খুব সাধারণ একটা শাড়ি পরেছে। তার চোখে এখন অনুশোচনার জল। সানি, দেখো অয়নকে, ও চাইলে আমাদের আজ রাস্তায় বসিয়ে দিতে পারতো, কিন্তু আমাদের মানুষ হওয়ার সুযোগ দিয়েছে। আজ আমার নিজের উপর লজ্জা লাগছে। কেন আমরা ওকে এত অপমান করেছিলাম? ঠিক বলছিস ঋতু, আসলে আমরাই ছিলাম আসল খ্যাত। আমাদের মনটা ছিল ছোট। অয়ন ভাই তো শুরু থেকে স্মার্ট ছিলেন, আমরাই তা চিনতে পারিনি। ঠিক তখনই রাজকীয় সানাই বেজে উঠল। অয়ন স্টেজে প্রবেশ করলো। আজ তার পরনে কালো রঙের শেরওয়ানি, মাথায় রাজকীয় পাপড়ি। অয়নের পাশে নীলা, লাল লেহেঙ্গায় তাকে একদম পরীর মতো লাগছে। নীলার মুখে আজ সেই ভয় বা বিষণ্ণতা নেই, আছে শুধু এক গাল হাসি। সুলাইমান চাচা আর অয়নের বাবা স্টেজের একপাশে দাঁড়িয়ে গর্বিত চোখে তাকিয়ে আছেন। অয়ন মাইকটা হাতে নিল। আপনারা যারা আজ এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ। আমার জীবনের এই দীর্ঘ সফরে আমি একটা জিনিস শিখেছি, টাকা দিয়ে আপনি সম্পদ কিনতে পারেন, কিন্তু সম্মান আর ভালোবাসা অর্জন করতে হয়। আমি যখন ভার্সিটিতে ছেঁড়া শার্ট পরে ঘুরতাম তখন অনেকেই আমাকে ঘৃণা করতো, কিন্তু মনে রাখবেন, কারো বর্তমান দেখে তার ভবিষ্যৎ বিচার করবেন না। আজ থেকে এম্পায়ার গ্রুপ শুধু ব্যবসা করবে না, মানুষের স্বপ্ন পূরণ করবে। অয়ন নীলার দিকে তাকিয়ে ওর হাতটা শক্ত করে ধরল। কাজী সাহেব বিয়ের পড়ানো শেষ করলেন। কবুল শব্দটা উচ্চারণের সাথে সাথে পুরো হলরুম পুষ্প বৃষ্টি শুরু হলো। নীলা অয়নের কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল। অয়ন ভাই, আপনি কি সেই পুরনো অয়নকে মিস করেন যে ভার্সিটির বারান্দায় একা বসে থাকতো?
একটুও না নীলা, কারণ ওই পুরনো অয়নটা ছিল বলেই তো আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আমার টাকার জন্য না, বরং আমাকে আমার জন্য ভালোবাসো। সম্রাট হওয়ার চেয়ে তোমার ভালোবাসা পাওয়াটা আমার কাছে অনেক বেশি দামি। বিয়ের অনুষ্ঠান শেষে অয়ন আর নীলা বাইরে এলো। হাজার হাজার ফানুস তখন আকাশে উঠছে। অয়ন আকাশের দিকে তাকিয়ে দেখল সেই কালো মেঘ আর নেই। জুলফিকারের অধ্যায় চিরতরে শেষ। অয়ন তার বাবাকে জড়িয়ে ধরল। আজ আমি শান্তিতে মরতে পারবো রে বাপ। তুই শুধু আমার ব্যবসা না, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস, মানুষের সেবা করিস, তবেই তুই চিরদিন সম্রাট হয়ে থাকবি। রাত গভীর হওয়ার সাথে সাথে উৎসবের আমেজ আরও বেড়ে গেল। অয়ন আর নীলা তাদের নতুন জীবনের পথে পা বাড়ালো। যে ছেলেটাকে সবাই খ্যাত বলে অবজ্ঞা করেছিল, সে ছেলেটাই আজ পুরো দেশের আইকন। তার আভিজাত্য পোশাকে ছিল না, ছিল তার কাজে আর মানুষের প্রতি ভালোবাসায়। অয়ন আর নীলার গাড়িটা যখন শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন অয়ন জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। সে জানে জগৎটা খুব কঠিন, কিন্তু যদি ইচ্ছাশক্তি থাকে তবে একজন সাধারণ মানুষও তার সাম্রাজ্য গড়ে তুলতে পারে। নীলা, আমাদের গল্পটা এখানেই শেষ না, এটা তো মাত্র শুরু। চলো এবার আমাদের সত্যিকারের রাজত্ব গড়ি। আমি আপনার পাশেই আছি সম্রাট, সব সময়।